আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যালকাইন দিয়ে চ্যাপ্টারটা শুরু করব, ক্লাসটা শুরু করব। আমাদের অলরেডি অ্যালকিন একদম কমপ্লিটলি শেষ হয়ে গেল। আমরা এখন অ্যালকাইন শুরু করব। অ্যালকাইনের সবকিছু ইনশাল্লাহ আজকে ক্লাসে আমি কভার করার চেষ্টা করব। চলো শুরু করি। স্ট্রাকচার অফ অ্যালকাইন। আমাদের যে অ্যালকাইন গুলো হয় সাধারণত এগুলা এরকম হয়, যেগুলাতে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাই না? সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের কার্যকরী মূলক। এবং এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এইখানে আমাদের যে কার্বনের হাইব্রিডাইজেশন সেটা কি হয় বলতো? sp হয়। এটাও কি হয়? sp হয়। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে একটা কি থাকে বলতো? এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড থাকে হচ্ছে তোমার কি বলতো? সিগমা। একটা কি থাকে? একটা হচ্ছে সিগমা বন্ড থাকে। আর দুইটা কি থাকে বলো? পাই বন্ড থাকে। দুইটা পাই বন্ড থাকে, ঠিক আছে? সিগমা বন্ডটা হচ্ছে তোমার স্ট্রঙ্গার। এটা হচ্ছে স্ট্রঙ্গার বন্ড। স্ট্রঙ্গার বন্ড। আর এই পাই বন্ডটা হচ্ছে উইকার বন্ড। উইকার বন্ড। তো এইগুলা কেন স্ট্রঙ্গার হয়, কেন উইকার হয়, এগুলো আমি আগে আলোচনা করেছি যখন আমরা অ্যালকিন পড়েছিলাম, তাই না? আমি এর দিকে আর যাচ্ছি না। তো এই যে দুইটা পাই বন্ড থাকে, এই পাই বন্ডের কারণে দেখা যাচ্ছে যে এই বন্ডটা উইকার হয়, এবং এই বন্ড উইকার হওয়ার কারণে আমাদের এই অ্যালকাইন অনেক সক্রিয় হয় আর কি, এর রিঅ্যাক্টিভিটি বেশি থাকে। এগুলো আমরা একটু পরে ডিসকাস করবো আর কি। ঠিক আছে, সো প্রাইমারিলি আমরা অ্যালকাইনের কার্যকরীমূলক দেখলাম এবং এর বন্ডগুলো দেখলাম। এবং এখানে অ্যালকাইনের যে ইয়েগুলা সাধারণ সংকেত সেটা একটু লিখে দিই, জাস্ট ফর সামারি, মানে জাস্ট রিভিশনটা দিচ্ছি আমরা একটু। এগুলো একটু রিক্যাপ করে ভালো। পিএন স্টেন মাইনাস। ঠিক আছে, এবার আমরা চলে যাব অ্যালকাইন এর বন্ড স্ট্রেংথ এবং বন্ড লেন্থে। এইটা আমরা একটু কম্পারেটিভ আলোচনা করব অ্যালকিন এবং অ্যালকেনের সাথে। সো অ্যালকেন এবং অ্যালকেনের সাথে কম্পেয়ার করি। চলো দেখি আমরা এগুলো একটু। ওকে ফাইন। আমাদের যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, মানে অ্যালকাইনের, অথবা আমরা যদি মানে স্পেসিফিকলি অ্যাসিটাইলিন বলি, যেটা যে এইটা যেটা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সবচেয়ে সিম্পলেস্ট মেম্বার। সো আমরা বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করব। তো এইখানে অ্যাসিটাইলিনের যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এইটার যে বন্ড স্ট্রেংথ, এটা হচ্ছে তোমার অ্যাসিড ইথিলিন যেটা, মানে ইথিন যেটা, ইথিন এবং মিথেনের থেকে বেশি আর কি। মিথেনের যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এইটার থেকেও কিন্তু এগুলা
বেশি হয়। তো আমরা একটু এটা লিখে দিব অর্ডারটা। এই অর্ডারটা মনে রাখবা, হ্যাঁ? অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড স্ট্রেংথ কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থেকে বেশি হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ধরে নাও যে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের, হ্যাঁ? এটা ধরে নাও যে আমাদের ইথিনের, এটা ধরে নাও যে আমাদের মিথিনের, সরি ইথেনের, সরি, এটা তো আমাদের কম্পেয়ার করতে হবে না, সবগুলো কার্বন সেম থাকতে হবে। এটা হচ্ছে ধরে নাও আমাদের মিথেন ইথেন, ঠিক আছে? আচ্ছা, এই তো। সো এইরকম বন্ড স্ট্রেংথ গুলো বেশি হয়। তো এই বন্ড স্ট্রেংথ বেশি হওয়ার রিজন আছে, কারণ আছে, ব্যাখ্যা আছে। আমি এই ব্যাখ্যা দিকে না যাই, কারণ আমাদের লেকচারটাকে এখন একটু কম্প্যাক্ট রাখতে হবে, সময় হাতে কম, এবং এই রিজনটা তোমার না জানলে চলবে। তাও ছোট্ট করে বলে রাখি, এখানে এই যে এই কার্বনটা sp হাইব্রিডাইজ না, আর এখানে sp2 হাইব্রিডাইজড, এখানে এটা হচ্ছে sp3, তাই না? দাঁড়াও আমি একটু অন্য কালার দিয়ে লিখি। এটা আমি একটু হালকা করে বলে রাখি, এটা তো না জানলে চলবে, তাও আর কি জাস্ট আমাদের জানার জন্য আর কি একটু বলে রাখি। এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2, এটা কি sp3 না? তো যখন sp হয় তখন দেখা যাচ্ছে যে এইখানে এই যে কার্বনটা, এটার হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার বেশি হবে, s এর পার্সেন্টেজটা বেশি হবে, মানে 50% হবে। এখানে কিন্তু 33% সম্ভবত হয়। এখানে 33% নাকি, এই যে তুমি ভাগ করলে পেয়ে যাবা, আমার মুখস্থ নেই মানটা। এই যে s ধরে নাও যে 1, আর এখানে 3 আছে না, তাহলে 1, হ্যাঁ 33% হবে, এরকম 33% হবে। আর এখানে কত হবে? এখানে 1/4 হবে, 1/4 হবে, সো এটা 25% কাছাকাছি হবে, এরকম কিছু একটা। সো এখানে থাকে 50%, তাই না? এস ক্যারেক্টারটা 50% থাকার কারণে যে জিনিসটা হয়, এখানে এস ক্যারেক্টার যেহেতু বেশি, তার মানে এই কার্বনটা কি করবে, এই যে বন্ডের যে ইলেকট্রন গুলাকে নিজের দিকে বেশি টান দিবে। ফলে কার্বন নিউক্লিয়াসের সাথে এই বন্ডের যে ইলেকট্রন গুলার যে অ্যাট্রাকশনটা এটা বেশি থাকবে। অর্থাৎ এই বন্ডগুলা কি হবে বলতো, স্ট্রঙ্গার হবে না, যেহেতু কার্বনের নিউক্লিয়াসের সাথে এই বন্ডগুলোর ইলেকট্রন খুব হাইলি হাইলি অ্যাট্রাক্টেড, এই জন্য ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের দিকে বেশি পরিমাণে আকৃষ্ট থাকবে। এটা কিন্তু সত্য, এটা কিন্তু সেম কথা সত্য। সো এই জন্য আর কি বন্ডটা স্ট্রঙ্গার হয়। আর এগুলোর ক্ষেত্রে এইরকম অ্যাট্রাকশনের পার্সেন্টেজটা বা অ্যাট্রাকশনের যে পরিমাণটা, এটা কিন্তু কম থাকবে, কারণ এখানে এস ক্যারেক্টার কম, এখানে এস ক্যারেক্টার আরো কম, তাই না? এই জন্য। সো এইটা একটা জিনিস আর কি। আমি আর এটা লিখে দিচ্ছি না, এটা আমাদের প্রয়োজন না। এবার আসো বন্ড লেন্থ যেটা, সেটা। বন্ড লেন্থ অর্ডার। সো বন্ড লেন্থ অর্ডারের ক্ষেত্রে তুমি একটা কথা মনে রাখবা, আমাদের এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা বন্ড লেন্থ কত জানো? এটা হচ্ছে তোমার আহ এইটার মানটা হচ্ছে 1.21, হ্যাঁ। এই মানগুলো ভাই মুখস্থ থাকে না, বাট এটার মানে ইয়েটা জানা আছে, মানে রিজনটা জানা আছে যে এই বন্ড লেন্থটা কম হবে, এটা জানা আছে, বাট মানগুলো আর কি মুখস্থ থাকে না। সো মানটা মুখস্থ করার প্রেফার করি না কাউকে। এটার পিছনে যে লজিকটা, মানে বন্ড লেন্থটা কেন কম হবে, এই লজিকটা যদি মনে রাখো তোমার, এই মানটা নেওয়ার না জানলে চলবে। ঠিক আছে, মানটা জাস্ট আর কি একটা এভিডেন্স, আর কিছু না। বাট বন্ড লেন্থ কম হবে এটা আমি জানি। সো এই জানাটা ইম্পর্টেন্ট, বাট অনেক সময় ভ্যালুগুলো মনে থাকে না। এই ভ্যালুটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডেরটা হচ্ছে 1.34, কার্বন কার্বন, সরি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা, এটা হচ্ছে তোমার 1.53 লেখা। অনেক সময় 54 লেখা থাকে অনেক জায়গায়, বাট আমার এই বইয়ে 53 লেখা। আমি একটু জাস্ট মিলিয়ে দেখবো যে আমার সবকিছু ঠিক আছে কিনা।
ওকে, হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট। সো এইরকম হচ্ছে বন্ড লেন্থগুলোর দৈর্ঘ্য হচ্ছে এরকম, ঠিক আছে। এবার তাহলে আমাদের অর্ডারটা কিরকম হবে? সবচেয়ে ছোট কি বলতো, এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের যে বন্ড লেন্থটা এটা সবচেয়ে কম, তাই না? তারপরে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। সো আমরা যদি একটু লিখে দিই এখানে, সো বন্ড লেন্থের অর্ডারের দিক দিয়ে এটা সবচেয়ে ছোট, তারপরে কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এই অর্ডারগুলো একটু মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য। এবার আমি একটু তোমাকে একটু করে জাস্ট ব্যাখ্যা করে দেই যে এই বন্ড লেন্থ গুলা এরকম কম হয় কেন। মানে এলকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ডের যে বন্ড লেন্থটা সেটা কম্পেয়ারেবল এলকিন এবং এলকেনের ক্ষেত্রে এলকেনের তুলনায় কেন কম হয়, এটা আমরা চলো একটু ব্যাখ্যা করি হালকা করে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের অ্যালকাইনের যেই বন্ড স্ট্রেংথ, হ্যাঁ, বন্ড স্ট্রেংথ সবচেয়ে বেশি না? তো সবচেয়ে বেশি বন্ড স্ট্রেংথ বেশি, এইটার এটাকে আমরা আরেকভাবে ইন্টারপ্রেট করতে পারি। কিরকম বলতো? বন্ড স্ট্রেংথ বেশি তার মানে কি বন্ডগুলো কাছাকাছি হবে না? যদি যদি এই কার্বন থেকে, মানে যদি বোঝার চেষ্টা করে, এই কার্বন থেকে এই কার্বনের যে ডিস্টেন্সটা, এই কার্বনের এই কার্বনের ডিস্টেন্সটা যদি আমি বাড়ায় দেই, তাহলে কি এই বন্ডটা কি মানে স্ট্রঙ্গার হবে? হবে না কিন্তু। তো এইরকম দূরত্ব অনেক বাড়ায় দিলাম, তখন কি এদের মধ্যে আকর্ষণ বাড়বে না কমবে? কমে যাবে না? তো এই যে বন্ডটা কিন্তু উইক হয়ে যাবে না? উইক হয়ে যাবে। এজন্য যেহেতু এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড স্ট্রেংথ বেশি, তাই এরা কাছাকাছি অবস্থান করবে। কাছাকাছি অবস্থান করবে না, এই বন্ডগুলো কাছাকাছি অবস্থান করবে। এই জন্য দেখা যাচ্ছে এই বন্ড লেন্থটা এখানে কম হয়। এটা হচ্ছে একটা সিম্পল ব্যাখ্যা, ঠিক আছে। সো এটাই আর কি। আমি যদি এখন এটা মলিকুলার ইয়েতে যাই, মানে ব্যাখ্যাতে যাই, তাহলে আগের ব্যাখ্যায় চলে আসবে। আগের ব্যাখ্যাটা কি? এই যে এখানে এই যে হাইব্রিডাইজেশন দিয়ে ব্যাখ্যা করতে হবে। সো একই কথা, বুঝতে পারছো? আমি যদি আবার ওইটা দিয়ে ব্যাখ্যা করি, আমি কিরকম বলতে পারি যে এখানে এস ক্যারেক্টার বেশি, ফলে এখানে কার্বন নিউক্লিয়াস কি করবে, বন্ডের ইলেকট্রন নিজের দিকে বেশি টান দিবে। বেশি টান দেওয়ার কারণে বন্ডটা কাছাকাছি চলে আসবে, ফলে বন্ড লেন্থটা কমে যাবে। সো এই বন্ড অর্ডার আর বন্ড লেন্থ এটা কিন্তু একটার সাথে আরেকটা ইনভার্সলি মানে রিলেশনশিপ আর কি। সো আমরা এটা লিখতে পারি এখানে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে বন্ড অর্ডার আর বন্ড লেন্থ এটা হচ্ছে একসাথে একটা বিপরীতভাবে সম্পর্কিত। সো আমরা যদি লিখে দিই এখানে, দাঁড়া আমি এটা অন্য কালার নেই, যেখানে হচ্ছে বন্ড বন্ড স্ট্রেংথ ইনভার্সলি রিলেশনশিপ কার সাথে বলতো? বন্ড বন্ড লেন্থের সাথে। অর্থাৎ বন্ড লেন্থ তোমার যদি বাড়ে, তাহলে বন্ড স্ট্রেংথ কমে যাবে। এটা খুব সিম্পল একটা জিনিস, এটা মনে রাখবা। এই ভ্যালুগুলো মনে রাখতে পারলে ভালো, আর মনে না রাখতে পারলে সমস্যা নাই, বাট এই লজিকটা মনে রাখবা। লজিকটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। গেল আমাদের একটা টপিক। আজকে আমাদের 7টা টপিক আছে, যেমন স্ট্রাকচার পড়ে ফেললাম, হাইব্রিডাইজেশন দেখাই দিলাম, বন্ড স্ট্রেংথ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ অ্যাসিটিলিন, তারপর হচ্ছে প্রিপারেশন, রিয়েকশন আর অ্যাসিডিটি। এই টপিকগুলো আজকে খাবার পাবো ইনশাল্লাহ আমরা। 3টা টপিক খাবার হয়ে গেল। এবার আসছে আমাদের 4 নম্বরটা, এটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ অ্যাসিটিলিন। সো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন কোনটা বলতে পারবা? যে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন, ঠিক আছে। সো অ্যালকাইনের সবচেয়ে মানে সহজ বা সবচেয়ে সাধারণ এক্সাম্পল হচ্ছে এটা। সো আমরা এটা দিয়ে আসলে মোটামুটি সবকিছু কভার করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা অ্যাসিটিলিনকে ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি, চলো আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি।
সো আমরা যদি মিথেন যেটা আছে না CH4, এই মিথেনকে যদি আমরা আম, একটা হাই টেম্পারেচারে যদি আমরা অক্সিডেশন করি, হাই টেম্পারেচার যদি আমরা এখানে অক্সিডেশন করি, এটা আসলে ফুল অক্সিডেশন হবে না, পার্শিয়াল অক্সিডেশন আর কি, আংশিক জারণ যেটাকে বলা হয় এটা হবে, ফুল অক্সিডেশন হবে না এখানে। সো আমরা যদি আংশিক জারণ করি হাই টেম্পারেচারে, হাই টেম্পারেচারটা হচ্ছে তার 1500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যাসিটিলিন পাওয়া যাবে। বাই প্রোডাক্ট হিসেবে 2CO কার্বন মনোক্সাইড পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে 10 অণু হাইড্রোজেন। সো আমি যদি সমতা করতে চাই এখানে 6 দিয়ে দিব, এবং এখানে আর কিছু দেওয়া লাগবে না, এটাই। সো এটাই হচ্ছে আমাদের রিয়াকশনটা, এটা মনে রাখবা। আরেকটা হচ্ছে আমাদের খুব পপুলার একটা রিয়াকশন, যেটা আমরা এসএসসি থেকে দেখে আসছিলাম, ক্যালসিয়াম কার্বাইড থেকে, তাই না? ক্যালসিয়াম কার্বাইড থেকে কি করা যায়? অ্যাসিটিল তৈরি করা যায়। ক্যালসিয়াম কার্বাইড থেকে। সো ক্যালসিয়াম কার্বাইড যেটা, এটাকে তুমি যদি হাইড্রোলাইসিস করো বা পানি সংযোজন করো, তাহলে কি হবে বলতো? তাহলে এখান থেকে তুমি পাবা অ্যাসিটিলিন পাবা, এবং তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবা। ঠিক আছে? সো এটা একটা মনে রাখবো, এটা হচ্ছে গ্যাস, এটা অ্যাসিটিলিন একটা গ্যাস, আর এটা হচ্ছে আমাদের সলিড। ওকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা যদি ইয়ে করতে চাই, অ্যাসিটিলিন তৈরি করতে চাই, তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারবো। তো এই রিয়েকশনটা মনে রাখবা, ঠিক আছে? তো এটা যখন সমাধান করতে চাই, আমি এখানে 2 দিয়ে দিব, আর কিছু না। এগুলো খুব সহজ রিয়েকশন, এগুলোতে আমি টাইম নষ্ট না করি, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা, কেমন? আচ্ছা, তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল সোর্স আমরা পেয়ে গেলাম অ্যাসিটিলিনের। এবার আমরা এটা ইয়েতে প্রিপারেশনে চলে যাব। আচ্ছা চলো, প্রিপারেশনটা আমরা একটু দেখাই। প্রিপারেশন অফ অ্যালকাইন। একটু আমি ডার্ক ব্যাকগ্রাউন্ডে দেখি তো কেমন লাগে। ডার্কে তো সুন্দরই লাগে, তাই না? আচ্ছা আজকে হোয়াইট দিয়ে করি, দেখি কেমন লাগে হোয়াইটে। তুমি একটু রিভিউ জানাই ওকে, হ্যাঁ, হোয়াইট নাকি ব্ল্যাক। প্রতিদিন তো ব্ল্যাকে নেই না, আজকে একটু হোয়াইটে নিলাম, দেখি কেমন লাগে জিনিসটা। ওকে। তো আচ্ছা, এখন আমি একটা মানে আউট টপিক বলি, আমি কিন্তু এখন কারেন্ট নাই, আমি আমার ইলেকট্রিসিটি নাই, আমি আমার ল্যাপটপে ইয়ে রেকর্ড করতেছি ক্লাস, এবং আমার ফোনের লাইট দিয়ে আমি আলো দিয়ে আমি ইয়ে করতেছি আর কি, কাজটা করতেছি। তো এই জন্য আর কি ডার্ক থেকে আমার কাছে হোয়াইটটা একটু এখন এই মুহূর্তে বেটার লাগতেছে আর কি। যাই হোক, তো আমরা যদি প্রিপারেশনে চলে যাই, আমাদের এখানে বেশি একটা রিয়েকশন নাই প্রিপারেশনের মধ্যে, তবে বোঝার অনেক কিছুই আছে এখানে। প্রথমটা আমরা চলো দেখি, ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকাইল ডাইহ্যালাইডস। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো, ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকাইল ডাইহ্যালাইডস, তার মানে দুইটা হ্যালোজেন কি হবে বলতো, এখান থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে চলে যাবে। সো আমরা দেখছিলাম যে আহ, শুধু অ্যালকাইল হ্যালাইডের যদি আমরা ডিহাইড্রোহ্যালোজেনেশন করি, তাহলে কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়। আর এখানে যদি ডাইহ্যালাইড আমি ডিহাইড্রোহ্যালোজেনেশন করি, তখন পাওয়া যাবে আমাদের অ্যালকাইন।
ধরতে পারছো যে একটা হ্যালোজেন বের হয়ে গেলে অ্যালকিন পাওয়া যাচ্ছে, দুইটা বের হয়ে গেলে কি পাওয়া যাচ্ছে, অ্যালকাইন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ধরে নাও আমার কাছে এইরকম একটা ডাইহেলাইট দেওয়া আছে, অ্যালকাইল ডাইহেলাইট দেওয়া আছে। এক্স এখানে আছে, এখানে এক্স আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর এখানে যে কোনো কিছু আছে, ধরো যে কোনো দুইটা গ্রুপ আছে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। সো আমি যদি এইটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করি, তাহলে মানে প্রথম ধাপে কি হবে, একটা হ্যালোজেন বের হয়ে যাবে, একটা হ্যালোজেন বের হয়ে যাবে, তখন পাওয়া যাবে কি বলতো, অ্যালকিন পাওয়া যাবে, ঠিক কিনা? কি পাওয়া যাবে তখন, অ্যালকিন পাওয়া যাবে, রাইট? এবং এর পরের ধাপে যদি আমরা সোডিয়াম অ্যামাইড ইউজ করি, এটাও একটা বেজ, এটাও একটা বেজ, এটাও একটা বেজ, ওকে? তো এটা হচ্ছে আরো স্ট্রঙ্গার বেজ, মানে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে এটা আরো স্ট্রঙ্গার বেজ, স্ট্রঙ্গার বেজ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যদি এই বেসটা ইউজ করো, তাহলে দেখা যাবে এখান থেকে হ্যালোজেন বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে কার্বন কার্বন ট্রিপল বন্ড পাওয়া যাবে। সো একটা জিনিস লক্ষ্য করছো যে আমরা যখনই এলিমিনেশন করতেছি তখন কি বলতো, আমাদের আনস্যাচুরেশন তৈরি হচ্ছে। এখানে আমি একবার যখন হ্যালোজেন বের হয়ে গেল, অর্থাৎ এলিমিনেশন হলো, তখন একটা ডাবল বন্ড পাওয়া গেছে। এখান থেকে যখন আরেকটা হ্যালোজেন বের হয়ে গেল তখন ট্রিপল বন্ড পাওয়া গেছে, তাই না? অর্থাৎ এলিমিনেশনে কি পাওয়া যাচ্ছে বলতো, আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড জেনারেট হয়। এবার এখান থেকে এই রিয়েকশন তো খুব সহজ রিয়েকশন, এখান থেকে আমাদের কিছু জিনিস বোঝার আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি ইউজ করছি বলতো, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলের দ্রবণ। আমি এখন যেটা বলতেছি এটা তো আর পরীক্ষার জন্য আর লাগবে কিনা আমার ধারণা নাই। এটা যদি এইচএসসি হইতো বা যদি রিটেন এক্সাম হইতো, বুয়েট টাইপের কিছু, তাহলে এটা তোমার কাজে লাগতো, নিশ্চয়ই কাজে লাগতো। বাট তুমি যদি এমসিকিউ এবার পরীক্ষা দিচ্ছ, তো এখানে তোমার এটা খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। তাও জেনে রাখো সামহাও যদি কোথাও চলে আসে। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলের দ্রবণ নিচ্ছ না, তুমি যদি অ্যালকোহলিয়া নাও তাহলে অলওয়েজ মনে রাখবা কি অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন করবে। আর তুমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি একোয়াস দ্রবণ নাও, তখন কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া করবে। এটা একটু লিখে রাখি আমি, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে কথা বললাম এটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, এটা মনে রাখবা। যে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একই জিনিস, তুমি এই দুইটা যে কোনো একটা নিতে পারো। এটা যদি অ্যালকোহলের দ্রবণ নাও, তখন কি হবে বলতো, তখন হবে এলিমিনেশন। কি হবে, এলিমিনেশন হবে, এলিমিনেশন। এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, একই কথা। তুমি যদি এখানে একোয়াস নাও, তখন হবে সাবস্টিটিউশন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা। কারণ এখানে যদি এইটার জায়গায় যদি তোমার এটা দিয়ে দিতে, তখন কিন্তু রিয়েকশনটা এরকম হইতো না, তাই না? আচ্ছা, আচ্ছা। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলের দ্রবণ নেওয়া হয় তাহলে এলিমিনেশন হবে, আর যদি একস নেওয়া হয় তাহলে সাবস্টিটিউশন হবে। ভাই এইটারও ব্যাখ্যা আছে, কেন অ্যালকোহল নিলে এলিমিনেশন হয়, কেন একস দিলে প্রতিস্থাপন হয়, এটার ব্যাখ্যা আছে। আমি ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে? আমি ওইদিকে যাচ্ছি না, তোমার যদি জানার ইচ্ছা থাকে আমাকে প্রশ্ন করিও, ওকে? এটা কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা আছে, চমৎকার ব্যাখ্যা আছে। বাট তোমার যদি জানার ইচ্ছা থাকে আমাকে জিজ্ঞেস করিও, আদারওয়াইজ এটা তোমার লাগবে না এই মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা, এর পরের ধাপে কি হচ্ছে, তোমার এখানে আমাদের আরেকটা বেজ আমরা ইউজ করতেছি, যেটা হচ্ছে এইটার থেকে বেশি বেসিক, তাই না, স্ট্রঙ্গার বেস। এর কারণটা কি জানো, এর কারণটা হচ্ছে তোমার এই এখান থেকে একটা হ্যালোজেনকে আমি এলিমিনেট করাটা যত সহজ, এখান থেকে এখানে যতটা সহজ না। অর্থাৎ অ্যালকিন থেকে একটা হ্যালোজেনকে বের করা হচ্ছে একটু কষ্টকর বা একটু টাফ, ডিফিকাল্টি, ঠিক আছে? সো এখান থেকে এখানে আসছে যতটুকু আমাদের ইয়ে লাগে, মানে কষ্ট হয়, এখান থেকে এখানে আসে তার থেকে বেশি কষ্ট হয়। আমি একটু সহজ ভাষা বুঝাচ্ছি আর কি, কষ্ট হয় বেশি। তো এই জন্য মানে এখান থেকে তোমার একটা হ্যালোজেন বের করে এখানে আসা এবং এখান থেকে এখানে আসা, এটা কিন্তু সেম জিনিস না। তো দেখা যাচ্ছে যে এখান থেকে যখন আমি এখানে আসতেছি, তখন আমাদের আরো একটু স্ট্রঙ্গার বেস ইউজ করতে হয়, সো দ্যাট এখানে প্রোটন যে রিমুভ করাটা এটা যাতে ইজিয়ার হয় আর কি। কথা বোঝা গেল জিনিসটা? এখানে আমরা হ্যালোজেন দিব, সরি হাইড্রোজেন দিব। মানে আমি আবার জিনিস রিকেপ করে জিনিসটা, যে এখান থেকে এখানে আসলাম আমি, ওকে? সরি, এখান থেকে আমি এখানে গেলাম,
বেস কি করছিল মনে আছে? এই যে আমরা যখন এলিমিনেশন এসএন ইর ই1 রিঅ্যাকশন দেখছিলাম না, ই1 ই2, তো মনে আছে এই যে OH মাইনাস এর কাজ কি ছিল? প্রথমে কি করতে হয়, সেখানে হাইড্রোজেনকে ধরতো না? তার মানে এখান থেকে তুমি এখান থেকে এখানে আসার জন্য তোমাকে কি করতে হয়েছে? হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করতে হয়েছে না? তো ওই হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করা আর এখান থেকে এখানে যাওয়ার সময় যে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করা, এটা কিন্তু এক জিনিস না, এটা কিন্তু সেম ভাবে আগাবে না। ওকে, এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করাটা এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করার থেকে কঠিন। ফলে এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে হলে একটু স্ট্রঙ্গার বেস ইউজ করতে হয়। আশা করি এবার বুঝতে পারছো। যাই হোক, তুমি যদি এখানে সেম বেস ইউজ করো, রিঅ্যাকশনটা কিন্তু মানে স্লোয়ার হবে আর কি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই তো, এইবার হয়ে গেল। এইবার আমাদের আর এখানে ঝামেলা নাই। আমরা এখন মূল এটা রিঅ্যাকশনে চলে যাই, একটা স্পেসিফিক এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই জিনিসটা আমরা কিভাবে পাইতে পারি বলতো? এই যে আমরা ডাইহেলাইড পেয়ে যাই, এটা কিভাবে পেতে পারি? আমরা যদি অ্যালকিনের সাথে আমরা যদি হ্যালোজেনেশন করি, তাহলে আমরা এটা পেয়ে যাবো না? চলো আমরা দেখি, একটু কমপ্লিট রিঅ্যাকশনটা দেখি। ধরে নাও এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, CH3 CH ডবল বন্ড CH2। আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা অ্যালকাইনে যাবো, তো আমরা কি প্রথম কি করব? এখান থেকে আমরা ব্রোমিনেশন করব। এরকম পাবো তাই না? এরকম পাবো, তাই তো? এরপরে যদি আমরা এখানে, এটা তো ডাইহ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলের দ্রবণ ইউজ করলে প্রথমে কি হবে বলতো? প্রথমে একটা হ্যালোজেন এখানে এলিমিনেট হবে, CH3 CH ডবল বন্ড CH Br। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে, প্রথমে ওই কার্বন থেকে ব্রোমিন বের হবে বা হ্যালোজেন বের হবে। কথা বুঝো, যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে প্রথমে ব্রোমিন বের হবে। তাহলে এই কার্বনে হাইড্রোজেন কম ছিল, এখান থেকে ব্রোমিনটা প্রথম বের হয়েছে, তাই না? আর যেই কার্বন থেকে ব্রোমিন বের হবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, দেখো। কথা বুঝতে পারছো? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে। ক্লিয়ার জিনিসটা? বুঝো, ভালোভাবে বুঝো জিনিসটা। এই যে কার্বনে হাইড্রোজেন কম, সেখান থেকে ব্রোমিন বের হয়েছে। তার মানে এই ব্রোমিন আর এই যে পটাশিয়াম মিলে তৈরি হবে কি, এখানে কে বিয়ার তৈরি করবে, তাই না? আর যে কার্বনে ব্রোমিন বের হয়েছে, তার পাশের কার্বন থেকে কি হবে বলতো? হাইড্রোজেন বের হবে। মানে পাশের কার্বন বলতে ওই যে কার্বনে মানে হ্যালাইড আছে ওই কার্বনে আর কি। এখানে তো আর ভাই হ্যালাইড নাই, তাহলে এটা আমাদের ডিসকাশনের পার্ট না। হাইড্রোজেন বের হবে, এই হাইড্রোজেন আর এই OH মিলে ওয়াটার তৈরি করবে এখানে। আশা করি রিঅ্যাকশনটা মানে মনে রাখার টেকনিকটা বুঝতে পারছো। এগুলো মেকানিজম না, মানে যেটা বলতেছি এটা কিন্তু মেকানিজম। মেকানিজম দেখলে তোমার কাছে আরো সহজ লাগবে জিনিসগুলো, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসে মেকানিজমটা আলোচনা করে নেই, এই জন্য আমি এদিকে যাচ্ছি না। বাট মেকানিজম দেখলে তোমার কাছে এটা একদম ক্লিয়ার হয়ে যেত যে ঘটনাটা কিভাবে ঘটছে। আমি যেটা বলতেছি এটা হচ্ছে মনে রাখার টেকনিক আর কি, আর কিছু না। আচ্ছা, তো যাই হোক, এরপরে কি হবে বলতো? এরপরে আরেকটা হ্যালোজেন বের হয়, তাই না? তো এখানে আমরা বেস হিসেবে কি ইউজ করি? সোডিয়াম অ্যামাইড। এটা কিন্তু একটা স্ট্রঙ্গার বেস, অনেক স্ট্রঙ্গার। তো এই বেস কি করবে? এই ব্রোমাইডকে, এই যে এই ব্রোমাইড আর এখান থেকে এটা হাইড্রোজেন বের হয়ে যাবে না? বের হয়ে যাবে কিন্তু। সো আমরা এখানে পাবো কি বলতো? CH3। আচ্ছা, এখানে আমি কি বলছিলাম মনে আছে? যে কার্বনে ব্রোমিন থাকে, মানে যে কার্বন থেকে ব্রোমিন বের হবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। তাহলে এইবার লক্ষ্য করে দেখো, এবার হচ্ছে এই কার্বন থেকে ব্রোমিন বের হচ্ছে। এইবার এই কার্বন থেকে ব্রোমিন বের হচ্ছে, তাহলে এর পাশের কার্বন কোনটা? এটা। এখান থেকে হাইড্রোজেন বের হবে, তাই না? ফাইন, এবার বুঝতে পারছো আশা করি। তাহলে কি হবে? CH3 সি, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে না, তো এটা আর থাকবে না এখানে, ট্রিপল বন্ড সি এইচ। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। আশা করি শুনে বুঝতে পারছো। তো এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে তোমার প্রোপাইন। প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে? প্রোপাইন 1 বলতে পারো, সো একই জিনিস। এই তো, এই টাইপটা গেল আমাদের। তো আমরা দেখবো হচ্ছে আমাদের জেমিনাল ডাইহাইড্রাইড থেকে কিভাবে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি।
ওকে, তো জেমিনাল ডাইহাইড তো জানো, এটা নেক্সট ক্লাসে বলছিলাম যে একই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকবে, তাই না? সো ধরে নাও এটা হচ্ছে আমার একটা জেমিনাল ডাইহাইলাইড। CH3, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে। CH3, CH2, CH, ব্রোমিন, ব্রোমিন আছে। ওকে, তো আমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কি হবে বলতো? আমি আর এখানে একটা স্টেপে রিয়েকশনটা দেখাচ্ছি, যদি রিয়েকশন দুইটা স্টেপে হয়, মানে আমি আগের মতো আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না আর কি, হ্যাঁ, একবারে দেখাচ্ছি, তখন কি হবে বলতো? এই দুটো যদি ব্রোমাইড বের হয়ে যায়, তাহলে কি হবে? এখানে ট্রিপল বন্ড তৈরি হবে না? ট্রিপল বন্ড তৈরি হবে। CH3, একটা ব্রোমিন যখন বের হবে তখন একটা হাইড্রোজেন চলে যাবে এখান থেকে, CH থাকবে এখানে। আর যখন এই ব্রোমিনটা যাবে তখন এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে না? বুঝো জিনিসটা? যখন একটা ব্রোমিন যাবে তখন একটা হাইড্রোজেন যাবে এখান থেকে, আবার যখন এই ব্রোমিনটা যাবে তখন আরেকটা হাইড্রোজেন যাবে। তার মানে এই দুইটা হাইড্রোজেন আর তখন থাকবে না। বোঝা গেল জিনিসটা? তখন এটা সিঙ্গেল কার্বন থাকবে, এরকম ট্রিপল বন্ড থাকবে, আর এখানে CH থাকবে। এটা হচ্ছে আমাদের ডিজায়ার প্রোডাক্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, সো এটা কি বলতো? প্রোপাইন, তাই না? ফাইন, এই তো। আর আরেকটা রিয়েকশন আছে, আমরা যদি টেট্রা হেলো অ্যালকেন থেকে তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে তৈরি করবো চলো দেখি আমরা। বানানটা কি ঠিক আছে? না, বানান ভুল আছে আমার। টেট্রা, ওকে ফাইন। তো এখানে আমরা কি করব? টেট্রা হেলো মানে কি চারটা হ্যালোজেন থাকবে, তাই না? চারটা হ্যালোজেন থাকবে, আর অ্যালকেন মানে হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড থাকবে সবগুলাই। সো আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের টেট্রা হেলো অ্যালকেন, CH3, সি, ব্রোমিন, ব্রোমিন, সি, ব্রোমিন, CH3। আবার বলি, এখানে টেট্রা হেলো মানে হচ্ছে চারটা হ্যালোজেন থাকবে, আর অ্যালকেন মানে হচ্ছে এখানে এটা অ্যালকেনের একটা ডেরিভেটিভ, মানে অ্যালকেন থেকে এটা পাওয়া গেছে। অ্যালকেন থেকে তুমি যখন ব্রোমিনেশন করছো তখন এটা পাইছো। হ্যাঁ, আচ্ছা। আর এলকেন মানে আরেকটা ব্যাখ্যা আছে, যেমন এখানে সবগুলো সিঙ্গেল বন্ড, এটা বলা যায়। আর এলকেন মানে হচ্ছে বেসিক্যালি, এলকেন শব্দটা আসছে এখান থেকে, যে এই যে মলিকুলটা, এটা পাওয়া গেছে এলকেন থেকে। এলকেনকে তুমি যখন ডমিনেশন করছো তখন এটা পাওয়া গেছে আর কি, এটাই বুঝাইছি। ফাইন। সো তুমি যদি এখানে জিঙ্ক ইউজ করো ক্যাটালিস্ট হিসেবে, আর এখানে যদি হিট দাও, তাহলে যে জিনিসটা হবে, জিঙ্ক ব্রোমাইড তৈরি হবে এখানে, 2 মোল তৈরি হবে। এবং এখান থেকে যেহেতু এই কার্বন থেকে আর এই কার্বনে যখন ব্রোমাইড বের হয়ে যাবে, আর এই কার্বন থেকে আর এই কার্বন যখন ব্রোমাইড বের হয়ে যাবে, তখন কিন্তু এখানে ট্রিপল বন্ড জেনারেট হবে। CH3, C ট্রিপল বন্ড C, CH3। সো একবার এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে একটা ইন্টারনাল অ্যালকাইন। এটা কিন্তু রিয়েকশনের পার্ট না, যা বলতেছে এটা কিন্তু রিয়েকশনের পার্ট না। ইন্টারনাল অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ডটা কি বলতো? ভিতরে থাকবে, ভিতরে থাকবে। বুঝতে পারছো? যেমন এখানে এটা হচ্ছে তোমার টার্মিনাল অ্যালকাইন, টার্মিনাল অ্যালকাইন। বুঝতে পারছো? এটা হচ্ছে, দেখো এখানে যে ট্রিপল বন্ডটা, এটা কিন্তু বাইরে আছে, একদম বাইরে আছে না, বাইরে কার্বনে আছে। সো এটা হচ্ছে টার্মিনাল অ্যালকাইন, বা একদম প্রান্তে আছে। এটাকে বাংলায় বলা হয় প্রান্তীয় অ্যালকাইন। আর এই ডাবল বন্ডটা কিন্তু, ট্রিপল বন্ডটা কিন্তু ভিতরে আছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল অ্যালকাইন। সো এই দুইটা ওয়ার্ড এখানে বলছি, এটার উত্তর তুমি পেয়ে যাবে একটু পরে, যখন আমরা অ্যাসিডিটি পড়বো তখন, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে করে কিন্তু আমরা এই অ্যালকাইন তৈরি করতে পারি।
এখানে আমাদের আর কিছু আলোচনা করার মতো নাই। হ্যাঁ, সো বা বোঝার মতো কিছু নাই এখানে। এই তো, আমরা চলো সামনে আগাই। এবার চলো আমরা অ্যালকাইনের রিঅ্যাকশন গুলা দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস নামকরণটা বলে আসি, বলো ভালো হয়। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে তোমার, দেখো, এক দুই দুই নম্বর কার্বনে আছে না, এটা হচ্ছে তোমার টু বিউটাইন। টু বিউটাইন, চারটা কার্বন আছে না, টু বিউটাইন, অথবা টু বিউট মানে বিউট টু আইন বলতে পারো, অথবা টু বিউটাইন বলতে পারো, এক কথা। হুম, আচ্ছা, এবার চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি আমাদের? রিয়েকশন অফ অ্যালকাইন। রিয়েকশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের রিয়েকশন গুলো চলো আমরা একটা একটা করে দেখবো এখন। হ্যাঁ, প্রথম রিয়েকশনটা কি? প্রথমটা হচ্ছে তোমার এডিশন অফ হাইড্রোজেন। আচ্ছা, অ্যালকাইনের রিয়েকশন বলার আগে আমরা অ্যালকাইনের যে রিয়েক্টিভিটি সেটা একটু ব্যাখ্যা করে আসি চলো, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। ভাই, অ্যালকাইনের মধ্যে কি কি থাকে বলতে পারবা? অ্যালকাইনের মধ্যে কিন্তু কার্বন কার্বন ত্রিপল বন্ড থাকতেছে। কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাই না? এই ট্রিপল বন্ডের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা সিগমা দুইটা পাই, তাই না? একটা সিগমা দুইটা পাই। এই যে পাই বন্ডের যে ইলেকট্রন গুলা, এই যে পাই বন্ডের ইলেকট্রন, পাই বন্ডের যে পাই ইলেকট্রন গুলো আছে না, পাই ইলেকট্রনস, এগুলো হচ্ছে লেস ফ্রেমলি হল্ড বাই দ্য কার্বন নিউক্লিয়াস। মানে কি? মানে হচ্ছে পাই বন্ডের যে ইলেকট্রন গুলো, এগুলো কিন্তু ডিফিউজ থাকে, ডিফিউজ মোর ডিফিউজ। চলো ব্যাখ্যা করে জিনিসগুলো কি লিখছি আমি এখানে। এখানে যে পাই বন্ডের যে ইলেকট্রন গুলো থাকে, এগুলা তো তোমার তোমার মনে আছে পাই বন্ড কিভাবে তৈরি হইতো? দুইটা এরকম আনহাইব্রিডাইজ কার্বন, ওই যে পি অরবিটালের, কার্বনের পি অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি হতো না? আচ্ছা, তো এই জন্য দেখা যায় যে এই ইলেকট্রন গুলা কিন্তু কাছাকাছি থাকে না, এরা কিন্তু এরকম ডিফিউজ থাকে, এরকম একটা অরবিটালের মধ্যে, তাই না? ডিফিউজ থাকে। ডিফিউজ থাকার কারণে হয় কি, এরা কার্বনের যে নিউক্লিয়াস আছে না, এই যে কার্বনের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দ্বারা কিন্তু খুব বেশি পরিমাণে আকৃষ্ট থাকে না। লেস ফ্রিমলি হল্ড মানে খুবই দুর্বলভাবে আকৃষ্ট থাকে কার্বন নিউক্লিয়াসের সাথে। এই জন্য এই ইলেকট্রন গুলা মানে এই জন্য এই ইলেকট্রন গুলা কি সহজে ডোনেট করা সম্ভব। এই ইলেকট্রনগুলো সহজে ডোনেট করা সম্ভব। যখন একটা ইলেকট্রোফাইল এসে এখানে অ্যাটাক করবে, যখন একটা ইলেকট্রোফাইল এসে এই কার্বন কার্বন ডাবল বন্ডে অ্যাটাক করবে বা কার্বন কার্বন ট্রিপল বন্ডে অ্যাটাক করবে, তখন ইলেকট্রোফাইলকে সহজেই এই পাই বন্ডে ইলেকট্রন ডোনেশন করা যায়। বা এই পাই পাই ইলেকট্রনটা সহজেই ইলেকট্রোফাইলের মধ্যে চলে যেতে পারে, কারণ এরা তো নিউক্লিয়াস দ্বারা কি খুবই দুর্বলভাবে আকৃষ্ট। এই জন্য আসলে কি বলতো, এখানে এই পাই ইলেকট্রন গুলা সহজেই কি বলতো ট্রান্সফার করা বা চলে, সহজেই এরা হচ্ছে ডোনেশন করা পসিবল। এই জন্য হচ্ছে অ্যালকাইন গুলা অনেক বেশি সক্রিয় হয়। অ্যালকিন গুলো সক্রিয় হয়, বাট অ্যালকাইন তার থেকে বেশি সক্রিয় হয়, কারণ এখানে পাই বন্ডের সংখ্যাটা বেশি। এই জন্য বুঝতে পারলাম জিনিসগুলো। সো এই হচ্ছে তোমার অ্যালকাইন এবং অ্যালকিনের রিয়েকশন করার একটা মূল রিজন। ওকে, আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে এই পাই বন্ড গুলো এখানে দুর্বল হয়, এই জন্য এদেরকে ভাঙ্গা সহজতর হয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে তোমার কি বলতো, এখানে আমাদের রিয়েকশনটাও আমাদের এখানে বেশি হয় আর কি। ওকে, তো এটা বুঝতে পারছো আশা করি। তাহলে এটা হচ্ছে তোমার অ্যালকাইনের যে তোমার রিয়েক্টিভিটির পেছনের গল্পটা। চলো আমরা প্রথম রিয়েকশনটা লিখি। প্রথমটা হচ্ছে এডিশন অফ হাইড্রোজেন। তোমার যদি এইখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে তুমি মেসেজ জানাবা। যদি কোনো ওয়ার্ড, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় জানাবা, এটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ। অ্যালকাইনটা কেন বেশি, মানে অ্যালকাইন কেন রিয়েকশন দিতেছে বা অ্যালকিন কেন দিতেছে, এই কাহিনীগুলো কি কি, এগুলো যদি না বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। ওকে, আমি একটু সহজ ভাষায় একদম সামারি করে বলছি যাতে করে তোমার জন্য
বোঝা সুবিধা হয় আর কি। আচ্ছা, সো এডিশন অফ হাইড্রোজেন, চলো আমরা দেখি একটু। তুমি যদি নর্মালি আমি একটা স্পেসিফিক এক্সাম্পল নিই তাহলে ভালো হবে। CH3, এই যে অ্যালকাইনটা আছে না, তুমি যদি এখানে হাইড্রোজেন এড করো, 2 মোল হাইড্রোজেন এড করো, তো নিকেল ক্যাটালিস্ট দাও, তাহলে কি হবে বলতো, 2 মোল যেহেতু নিচ্ছ, সো এটা ডিরেক্টলি অ্যালকেনে কনভার্ট হবে, তাই না? এই কার্বনে দুইটা, এই কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে অ্যালকেন তৈরি করবে, তাই না? CH3, এই 4টা হাইড্রোজেন না, এখানে 2টা হাইড্রোজেন যাবে এই কার্বনে, 2টা যাবে এই কার্বনে। CH3, CH2, CH2, যে আমি একটু লিখে দিই এখানে, এখানে যাবে 2টা হাইড্রোজেন, এখানে যাবে 2টা হাইড্রোজেন, তাই না? এবং CH3, তাই না? এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। সো আমি যদি এখানে 2 মোল হাইড্রোজেন অ্যাড করি তাহলে, এবং নিকেল ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে ডিরেক্টলি আমি অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো। এটা হচ্ছে তোমার 2 বিউটাইন, এটা হচ্ছে তোমার N বিউটেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি এই যে হাইড্রোজেন এডিশন যেটা, মানে অ্যালকাইনে হাইড্রোজেন এডিশনকে যদি আমি অ্যালকিনে থামাতে চাই, তাহলে আমরা কি ইউজ করবো বলতো? আমরা এখানে এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করবো না? মনে আছে তোমার? আশা করি মনে থাকার কথা, তাই না? আচ্ছা, চলো আমরা এটা একটু পরে দেখবো। এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের যে কাহিনীটা, আমরা একটু পরে এটা দেখবো। এইটা বুঝতে পারছো আশা করি। আমরা এখানে এরকম পেতে পারি যে নিকেল ক্যাটালিস্ট আমরা ইউজ করি। আচ্ছা, এখন যদি আমরা এখানে এই 2 বিউটাইন না নিয়ে যদি আমরা এখানে ইয়ে নেই, এসিটিলিন নেই, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তাহলে তোমার এখানে একটা টেম্পারেচারের একটা ব্যাপার সেবা চলে আসবে। সেটা হচ্ছে কত, 150 থেকে 200। তো এখানে যদি আমরা 2 মোল হাইড্রোজেন অ্যাড করি, কি পাবো? CH3। তো আমি যদি এখানে এই হাইড্রোজেন এডিশনটাকে যদি আমি ইয়েতে থামাতে চাই, অ্যালকিনে থামাতে চাই, তাহলে আমরা কি ইউজ করবো বলতো? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাই না? তো আমি 1 মোল হাইড্রোজেন অ্যাড করবো এখানে। সো আমি যদি এটা ইউজ করি, এটাকে বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট। কি বলা হয় এটাকে? লিন্ডলার ক্যাটালিস্ট। উচ্চারণটা আমিও ঠিক মতো করতে পারতেছি না, এটাকে বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট। আমি চলো লিখে দিই এটা, লিন্ডলার, LIND, লিন্ডলার ক্যাটালিস্ট। এটা ইউজ করলে হাইড্রোজেন addition will be will be stopped at the alkene phase. Okay, hydrogen addition will be stopped at the alkene phase. এটা ইউজ করলে আমাদের কি বলতো, হাইড্রোজেন এডিশনটা অ্যালকেনে গিয়ে থেমে যাবে, আর আগাবে না সামনের দিকে। কারণ এটা হচ্ছে একটা প্রভাবক বিষ, এগুলো আমরা অনেকবার ইউজ করছি আগেও, তাই না? ফাইন। এইবার চলো আমরা যদি এখানে এই অ্যাসিটিলিন না নিয়ে যদি আমরা অন্য কোনো অ্যালকাইন নিতাম, সাপোজ যদি আমি এইটা নিতাম, তখন আমরা কি করতো? চলো আমরা এগুলো একটু আলোচনা করি। ধরে নাও আমার এখানে এইটা আছে, C2H5, C ট্রিপল বন্ড C2H5, এইটা আছে। ওকে, তো আমি যদি এখানে
আচ্ছা, আমি একটু বড় জায়গা নিয়ে এটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে যদি আমি সোডিয়াম নেই এবং সোডিয়াম অথবা লিথিয়াম যদি নেই, কিসের মধ্যে নিব? অ্যামোনিয়া দ্রবণের মধ্যে, তাই না? লিকুইড অ্যামোনিয়া দ্রবণের মধ্যে। তখন কি হবে? তখন হচ্ছে আহ এই যে হাইড্রোজেন এডিশন আছে না, সরি, এখানে যে হাইড্রোজেন এডিশনটা আছে, এই হাইড্রোজেন এডিশনটা তোমার হচ্ছে অ্যালকিনে থেমে যাবে। কথা বলছো? আমি একটা অ্যালকাইন নিলাম, সেই অ্যালকাইনকে আমি হাইড্রোজেনের সাথে রিয়েকশন দিলাম এবং ক্যাটালিসিস আমরা এইগুলো ইউজ করলাম, সোডিয়াম অথবা লিথিয়াম ইন অ্যামোনিয়া লিকুইড সলিউশন। তাহলে কি হবে? এই হাইড্রোজেন এডিশনটা অ্যালকিনে থেমে যাবে, অ্যালকিনে থেমে যাবে। এরকম তৈরি হবে, এরকম তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তবে এখানে ঘটনা শেষ না, ঘটনা এখানে শেষ না। সেটা হচ্ছে যখন তুমি সোডিয়াম ইন অ্যামোনিয়া সলিউশন ইউজ করবা, তখন দেখা যাচ্ছে যে এখানে অ্যান্টি এডিশন বা ট্রান্স এডিশন হবে। খুব গুরুত্বপূর্ণ, কি বললাম? অ্যান্টি এডিশন হবে, অ্যান্টি অথবা ট্রান্স এডিশন হবে। তুমি হয়তো এই ওয়ার্ডটা আজকে প্রথম শুনছো, আমি তোমাকে ছোট একটা ব্যাখ্যা করি। ট্রান্স তো ছিল ভাই, এন্টাই, এটাকে বলা হয় এন্টাই বা এন্টিজ, অনেকে অনেকভাবে উচ্চারণ করে। এটা হচ্ছে এইটাই, মানে ট্রান্স মানে কি? দুইটা বিপরীত দিকে থাকবে সেম গ্রুপগুলা, তাই না? অর্থাৎ এখানে আমাদের যে জিনিসটা হবে, যদি তুমি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া সলিউশন ইউজ করো, তাহলে এই হাইড্রোজেন এডিশনটা হবে একদম ট্রান্স হবে, মানে ট্রান্স বরাবর এডিশন হবে, এরকম এডিশন হবে। বুঝতে পারছো জিনিসগুলা? এখানে হবে তোমার C2H5, এখানে হবে C2H5। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটার নাম হবে ট্রান্স, মানে এখানে ট্রান্স এডিশন হবে। ঠিক আছে? সিস এডিশন আর ট্রান্স এডিশন হবে 3 হেক্সিন। সো তুমি যদি এটা ইউজ করো, তাহলে কি হবে? ট্রান্স এডিশন বা অ্যান্টি এডিশন হবে। এটা হচ্ছে ট্রান্স এডিশন, ট্রান্স এডিশন হবে, এটা মনে রাখবা। ঠিক আছে? সো এখানে তুমি এই রিঅ্যাকশনটা অ্যালকিনে থেমে যাবে এবং ট্রান্স এডিশন হবে। আর তুমি যদি এখানে এই রকম হাইড্রোজেন 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 এডিশন করো, তো ক্যাটালিস্ট হিসেবে তুমি যদি এখানে লিন্ডলার ক্যাটালিস্ট নাও, লিন্ডলার ক্যাটালিস্ট, যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নাও, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এটা হচ্ছে, এই যে এটা লিন্ডলার ক্যাটালিস্ট, কি হবে বলতো? এখানেও তোমার হাইড্রোজেন এডিশনটা কোথায় থামবে বলতো? অ্যালকিনে থেমে যাবে। কথা বুঝো? আমরা তো সারা জীবন দেখে এসেছি শুধু প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে অ্যালকিনে থেমে যায়, বাট আমরা কিন্তু এইটা কখনো দেখিনি। বাট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিয়েকশন। তুমি যদি এইটা দাও, তাহলে কিন্তু অ্যালকিনে থেমে যাবে, তবে থেমে যাবে, বাট এখানে আরেকটা কথা আছে, ট্রান্স এডিশন হবে কিন্তু এখানে। আর যখন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিবা, তখনও অ্যালকিনে থেমে যায়, বাট এখানে হবে সিন এডিশন বা সিন্স এডিশন হবে। সরি, সিন এডিশন অথবা সিস এডিশন হবে। এন্টাই, এটা হচ্ছে তোমার এন্টাই, মানে হচ্ছে তোমার এই যে এটা ট্রান্স, যেটা এটা, আর সিন মানে হচ্ছে তোমার সিস। সো এই দুইটা টার্ম কিন্তু আমরা ইউনিভার্সিটি লেভেলে ইউজ করি, বাট তোমাদের ইন্টার লেভেলে এগুলো ইউজ করা হয় না। তোমাদের ইন্টার লেভেলে এইগুলো ইউজ করা হয়, সিস ট্রান্স। তো এক কথাই, হ্যাঁ, এদের ফিজিক্যাল মিনিং একই। যাই হোক, তো এখানে কি হবে? সিস সিস এডিশন হবে। তার মানে কি? হাইড্রোজেন দুইটা সেম পাশে এড হবে, সেম পাশে এড হবে। যদি এই দিকে হয়, তাহলে এই দিকে হবে, এরকম হবে। অথবা যদি যদি এরকম হয়, এখানে হয়, তাহলে এখানে হবে। ডাবল বন্ডের সেম পাশে হবে এডিশনটা। আর এখানে দেখো ডাবল বন্ডের বিপরীত পাশে হয়েছে না, এইদিকে একটা, এইদিকে একটা। তো যদি ট্রান্স এডিশন হয়, তাহলে এরকম বিপরীত পাশে হবে, আর সিন এডিশন হলে এইরকম সেম পাশে হবে। বুঝতে পারলাম জিনিসটা? ফাইন, তাহলে আমাদের এখানে দিলাম হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আসবে, এখানে আসবে আমাদের ইথাইল C2H5 আর C2H5। তো এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ট্রান্স এডিশন, সরি সিস এডিশন।
সিস এডিশন। আশা করি জিনিসগুলো ধরতে পেরেছো, এখানে না বোঝার কিছু নাই। সিস থ্রি হেক্সিন। সো পরীক্ষা যদি এরকম কোয়েশন চলে আসে ভাই, একদম কিন্তু তোমার ব্রেন লক হয়ে যাবে, তখন তোমার ব্রেন একদম ব্লক হয়ে যাবে এই কোয়েশন দেখার পরে। তোমাকে সারা জীবন তুমি দেখছো এইটা দিয়ে রিয়েকশন আসে, বার যদি সাস্টে এইটা দিয়ে চলে আসে, এই যে এই অংশ দিয়ে চলে আসে যদি, তখন কি করবা? তখন তোমাকে এইরকম আনসারটা করতে হবে, বুঝতে পারছো? তো এটা কিন্তু এই রিয়েকশনটা আসা যে একদম ইম্পসিবল এমন না, এটা কিন্তু আসতেই পারে পরীক্ষায়, খুব কমন। বা এই মরিসন বইয়ের যে বইটা বলছে, এই বইটা খুললেই তুমি রিয়েকশনটা পাবা। সো তোমার সাপেক্ষে এটা হতে পারে আননোন রিয়েকশন, বাট এটা খুবই ভেরি নোন, ভেরি ওয়েল নোন রিয়েকশন। তো এটা জানতেই হবে তোমাকে। ঠিক আছে, তাহলে মনে রাখবা, আমাদের সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া সলিউশন, এটা হবে ট্রান্স এডিশন অথবা এন্টাই এডিশন। আর যদি এখানে যে জিনিসটা হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে, সেটা হচ্ছে সিস এডিশন হবে। তাহলে এটা আমি একটু করে যদি এখানে লিখে দিই, ভালো হবে জিনিসটা, তাই না? চলো আমি এটা লিখে দিই। সেটা আমার আসে নাই, বাদ দিই এটা। না, এইভাবে না লিখে, আচ্ছা, যেটা লিখতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা। কি হবে বলতো? এখানে হচ্ছে এরকম হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এন্টাই এডিশন অথবা ট্রান্স এডিশন। ট্রান্স, তাই না? তুমি যদি এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করতে হয়, কি হবে বলতো? এখানে এরকম সেম পাশে হবে, তাই না? সেম পাশে হবে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, আচ্ছা আমাদের তো জায়গা হচ্ছে না, এটাকে বলা হয় তিন অথবা সিস এডিশন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো। এইবার চলো আমাদের দেখি এডিশন অফ হ্যালোজেনস। ধরে নাও এইটা হচ্ছে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড, যে কোনো একটা অ্যালকাইনের। এখানে যদি আমরা হ্যালোজেন অ্যাড করি, তাহলে কি হবে? প্রথম ধাপে তোমার দুইটা হ্যালোজেন দুইটা কার্বনে যুক্ত হবে, ঠিক কিনা বলো? দুইটা হ্যালোজেন দুইটা কার্বনে যুক্ত হবে, এরকম যুক্ত হবে না? যুক্ত হওয়ার পরে এখানে ট্রিপল বন্ডে ডাবল বন্ডে কনভার্ট হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে আরেকটা হ্যালোজেন মলিকুল আসবে, এইটা আবার দুইটা কার্বনে যুক্ত হবে, যুক্ত হয়ে আলটিমেটলি এখানে আমাদের সিঙ্গেল বন্ড তৈরি হবে, তাই না? জিনিসটা বুঝতে পারছো আশা করি। প্রথমে ট্রিপল বন্ড হ্যালোজেন, দুইটা হ্যালোজেন দুইটা কার্বনে যুক্ত হবে, এখানে ট্রিপল বন্ডে ডাবল বন্ডে কনভার্ট হয়ে যাবে। এরপরে ডাবল বন্ডে আবার দুইটা হ্যালোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে, ফাইন। সো এখানে হ্যালোজেন মানে হতে পারে তোমার ফ্লোরিন এবং হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, এখানে ফ্লোরিন অথবা আয়োডিন এই রিঅ্যাকশনটা দেয় না।
এটার কারণটা কি, এটা তুমি নিজে ব্যাখ্যা করে বের করবা। কারণ এই ব্যাখ্যা তোমার অলরেডি আমি একদম বলে ফেলছি একবার। এখানে হ্যালোজেন মানে যে সবগুলো হ্যালোজেন এমন না কিন্তু। এখানে ফ্লোরিন কিন্তু এই রিঅ্যাকশনে দিবে না, আয়োডিনও দেয় না, শুধু ক্লোরিন আর ব্রোমিন দিবে। এর ব্যাখ্যাটা কি সেটা তোমাকে আমি যখন এলকেন পড়াইছিলাম অথবা এলকেন পড়াইছিলাম তখন কিন্তু ব্যাখ্যা দিছিলাম যে ফ্লোরিন কেন দেয় না আর আয়োডিন কেন দিবে না। ঠিক আছে, এটা তুমি যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো আমাকে বলবো, আমি বলে দিব। ঠিক আছে, তো আমরা চলো একটা স্পেসিফিক এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো একটু সহজ হবে জিনিসটা। CH3 C triple bond CH ব্রোমিন। তো প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে হচ্ছে তোমার দুইটা কার্বনে দুইটা ব্রোমিন অ্যাড হবে, তাই না? ডাবল ট্রিপল বন্ডে ডাবল বন্ডে কনভার্ট হয়ে যাবে, তাই তো? এরপরে এই ধাপে আবার আরেকটা হ্যালোজেন মলিকুল অ্যাড হবে এবং এবারও দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত হবে। এই তো বুঝতে পারলাম জিনিসটা। এই তো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে তোমার এটা ওয়ান টু টেট্রা, না চারটা যেহেতু টেট্রা ব্রোমো প্রোপেন, তাই না? টেট্রা ব্রোমো, আমি সুন্দর করে লিখে দাঁড়াও। এটার নাম কি হবে? 1,4, সরি 1, দাঁড়াও এটা তো ভুল করলাম, এটা 1,2 হবে না, এটা হবে 1,1,2,2। দেখো, এক নম্বর কারণ দুইটা ইয়ে আছে না, ব্রোমিন আছে না, আবার দুই নম্বর কারণ দুইটা ব্রোমিন, 1,1,2,2 টেট্রা ব্রোমো প্রোপেন। বুঝতে পারছো? ওকে, এই তো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি যেভাবে তোকে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি অর্গানিক কেমিস্ট্রিটা, তুমি যদি এইভাবে শেষ করতে পারো, মানে আমি যেভাবে প্রপার ওয়েতে তোমাকে আগাচ্ছি, যা পড়াচ্ছি এটা তুমি মাথায় রাখতে পারো, আর এই অনুযায়ী তুমি যদি কোয়েশ্চেন সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবা। অ্যাডমিশন টেস্ট না দেওয়ার পরে তো বুঝতে পারবো না যে তোমার অর্গানিক কেমিস্ট্রিটা কতটা হেল্পফুল হবে তোমার এই ইয়েতে কেমিস্ট্রিতে মার্ক তোলার জন্য অথবা ওভারঅল র্যাঙ্কিং এর জন্য। যেভাবে পড়াচ্ছি এভাবে যদি বুঝে বুঝে পড়তে পারো, সবকিছু বুঝে বুঝে একদম আন্ডারস্ট্যান্ড করে জিনিসগুলো বুঝতে পড়তে পারো, কনসেপ্ট ক্লিয়ার করে করে, তাহলে দেখবা তুমি অনেক ভালো করতে পারবে এখান থেকে, ইনশাল্লাহ। একটা জিনিস হবে আমি মুখস্থ করাচ্ছি না তোমাকে, সবগুলা জিনিসের ব্যাখ্যা দিতেছি, সবগুলা জিনিস মানে ব্যাখ্যা, যেগুলাতে ব্যাখ্যা তোমার দেওয়া দরকার ব্যাখ্যা দিতেছি, যেগুলাতে ব্যাখ্যা তোমার লেভেলের প্রয়োজন না, তোমার লেভেলে নাই ব্যাখ্যা তোমার জন্য, ওইগুলা তোমাকে আমি অন্যভাবে শেখাচ্ছি। তো সবগুলা জিনিস যেভাবে আমি অ্যাপ্রোচ করতেছি তুমি ওইভাবে অ্যাপ্রোচ করো, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। আর অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে যতটা বেশি বোঝার, তার এটা সেম ইম্পর্টেন্স হচ্ছে তোমার মনে রাখা, মানে বোঝা আন্ডারস্ট্যান্ডিং করাটা যতটা ইম্পর্টেন্ট, তোমার এটা মনে রাখাটা ততটা ইম্পর্টেন্ট। তুমি অনেক কিছু বুঝলা বাট মনে রাখতে পারলা না, এটা কিন্তু আবার কাজ করবে না জিনিসটা। সো যেভাবে পড়ে দিছি ওইভাবে পড়ো, ওইভাবে বুঝো ভালো কথা, তবে এগুলো যেন তোমার সবসময় কন্ট্যাক্টে থাকে, সবসময় যেন প্র্যাকটিস থাকে, সবসময় যেন রিভিশনের মধ্যে থাকে। আদারওয়াইজ ভুলে যাবা, ভুলে গেলে তো আর তোমার ওই বুঝার আর গুরুত্ব থাকবে না তখন, তাই না? সো বুঝবা এবং এই অনুযায়ী প্র্যাকটিস করবা এবং এগুলো মনে রাখার চেষ্টা করবা, ফ্রিকোয়েন্টলি এগুলো রিভিশন দিবা, তাহলে দেখবা আর এইটা তোমার অনেক ভালো হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে একটা ট্রিপল বন্ড নিলাম। এখানে যদি আমরা হাইড্রোজেন হ্যালাইড HX নেই, তাহলে কি হবে বলতো? এখানে একটা কার্বনে হাইড্রোজেন এড হবে, একটা কার্বনে হ্যালোজেন এড হবে। কোন কার্বনে হাইড্রোজেন কোন কার্বনে হ্যালোজেন, এইটা আমরা যখন স্পেসিফিক এক্সাম্পল দেবো তখন বুঝতে পারবো। ওই যে হ্যালোজেন কোথায় এড হয়, মানে এক্স
কোথায় এড হবে আর এইচ কোথায় এড হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? মার্কনিকভ রুলের উপর, তাই না? সো মার্কনিকভ রুলটা যখন তখনই আমরা অ্যাপ্লাই করবো যখন আমরা স্পেসিফিক এক্সাম্পলটা দেখবো তখন। আচ্ছা, তো এরপরে ধাপে কি হবে? এরপরের ধাপে আবারও আরেকটা হাইড্রোজেন হ্যালাইড মলিকুল এড হবে। এবার হচ্ছে তোমার একটা কার্বনে হ্যালোজেন আর একটা কার্বনে হাইড্রোজেন এড হয়ে এরকম তোমার সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, তাই না? সো একটা কথা মনে রাখবা, এখানে এডিশনের ক্ষেত্রে, অ্যালকাইন এডিশনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত এডিশন হবে যতক্ষণ না এই ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হচ্ছে। বুঝতে পারছো? এই অ্যালকাইন এডিশনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত এডিশন হবে যতক্ষণ না ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হচ্ছে। দেখো এখানে ট্রিপল বন্ড যখন সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেছে তখন কিন্তু এডিশনটা বন্ধ হয়ে গেছে। তো এর আগ পর্যন্ত কিন্তু দেখো অ্যালকিনে যখন গেছে তখন কিন্তু এডিশনটা বন্ধ হয় নাই, তখন কিন্তু আবার এডিশন হয়েছে। ঠিক আছে? তো তুমি তো আর ভাই রিয়েকশন যখন আমরা করতেছি বিকারে বা ইয়েতে কনিক্যাল ফ্লাক্সে, তখন তো আমাদের এই আমরা তো গনে গনে দিই না, একটা দিলাম দুইটা দিলাম এরকম দিয়ে দিই না, আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিই, নির্দিষ্ট মূল বা নির্দিষ্ট ভলিউম দিই। তো ওই ভলিউম হিসাবে তো তোমার একটা করে ইয়ে থাকে না, এইচএক্স থাকে না, অনেকগুলা থাকে। তো এই রিয়েকশন যখন এইখানে চলে আসবে তখন কিন্তু আর এই এইচএক্সটা এটার সাথে রিয়েকশন করবে না, তখন রিয়েকশনটা থেমে যাবে। যাই হোক, তো এখানে এইচএক্স হিসেবে আমরা কি কিনতে পারি? এইচ সিএল নিতে পারি, এইচ বিআর নিতে পারি, এইচ আয়োডাইড নিতে পারি। এটা মনে রাখবে, ঠিক আছে? চলো একটা এক্সাম্পল দেখি আমরা। বলতো এখানে যখন আমি HCl এড করবো তখন কোন কার্বনে হাইড্রোজেন যাবে? আমরা জানি মার্কনিকভ রুল অনুসারে আমরা যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বা অসম্পৃক্ত যৌগে যখন আমরা এরকম অসম্পৃক্ত মানে বিষম বিকারক এড করি, তখন কি হয় বলতো? যে কার্বনে হাইড্রোজেন কম বা যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে কি বলতো কি যায়? হাইড্রোজেন যাবে বা পজিটিভ প্রান্ত যাবে। যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে পজিটিভ প্রান্ত যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে বলতো? এই কার্বনে যাবে। এটা যাবে এই কার্বনে, এটা যাবে এই কার্বনে। ঠিক কিনা বলো? অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুল। CH3 থ্রি থাকবে, এটা ডবল বন্ড হয়ে যাবে। এখানে যাবে হচ্ছে তোমার ক্লোরিন, এখানে আসবে তোমার হাইড্রোজেন। ঠিক কিনা বলো? এরপরে আমাদের যখন আমরা আরেক মলিকিউল HCl এড করবো তখন সেম ঘটনা ঘটবে। এখানে হাইড্রোজেন বেশি তাহলে এখানে হাইড্রোজেন আসবে CH3, তখন এই ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে কি হবে? ক্লোরিন আসবে, এখানে ক্লোরিন আসবে, তাই না? এরকম তো জিনিসটা নাকি? হ্যাঁ, এরকম জিনিসটা। আশা করি বুঝতে পারলাম। সো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার প্রোডাক্ট। আমি যদি এখানে HCl এড না করে যদি আমি এখানে ইয়ে এড করতাম, কি বলে এখানে HI এড করতাম সাপোজ, তখন কি হইতো? তখন তোমার এইরকম পাওয়া যেত CH3C, এখানে Cl, এখানে কি হতো? এই যে হাইড্রোজেনটা চলে যেত এই কার্বনে আর আয়োডিনটা চলে আসতো এই কার্বনে। বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? সো এখান থেকে আমরা HCl দিলে এটা পাবো, HI দিলে এটা পাবো, একই কথা। এবার আসো এডিশন অফ ওয়াটার, হাইড্রেশন।
আমরা যদি কার্বন কার্বন ট্রিপল বন্ডে আমরা যদি এখানে ওয়াটার এড করি, আমরা ক্যাটালিস্ট হিসেবে কি নিব? সালফিউরিক অ্যাসিড নিব, মার্কিউরিক সালফেট নেব, তাই না? এটার পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা কত? সালফিউরিক অ্যাসিড সম্ভবত কত পার্সেন্ট? 20%, আর মার্কিউরিক অ্যাসিড 2%, তাই না? এটা হচ্ছে 20%, এটা হচ্ছে আমাদের 2%। কি হবে? এটা কিন্তু H+ এবং OH-, তাই না? এই ওয়াটারটা কিভাবে লেখা যায় কিন্তু। সো যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে H যাবে। আমরা তো জানি না এটা কোন কার্বনে হাইড্রোজেন বেশি, তো আমরা একটা just ধরে নেই। আমি দিলাম এখানে হাইড্রোজেন বেশি, আর এখানে OH-টা দিলাম। মানে ধরে নিলাম এই কার্বনে হাইড্রোজেন বেশি, তাহলে এখানে H-টা দিলাম আর কি। আমরা যখন স্পেসিফিক এক্সাম্পল দেখব তখন হচ্ছে আমরা এটা আরো বিস্তারিত দেখব। তো এইটা কি বলতো? এটা হচ্ছে তোমার কি বলতো? ইনল না? এটা ইনল। ইনলতে কি হয়? ইনলের মধ্যে মনে আছে কিটো ইনল সমানতা? টোটোমারিজম মনে আছে? টোটোমারিজম যে হয়, এখানে টোটোমারিজম হবে কিন্তু। এখানে টোটোমারিজম হয়ে কি হবে? এই হাইড্রোজেনে চলে আসবে এই কার্বনে। তখন কি হবে? তখন এরকম হয়ে যাবে। তোমার কি মনে পড়তেছে টোটোমারিজম বা কিটো ইনল সমানতা? এই হাইড্রোজেনটা চলে আসবে এখানে, আর এই যে ডাবল বন্ডটা চলে আসবে এখানে। এইটা কি? এটা হচ্ছে তোমার ইনল। এটা হচ্ছে তোমার কিটো, মানে এলডিহাইড গ্রুপ না এটা? সরি, এটা কি ইয়ে না? মানে এটা এলডিহাইড বা কিটোন যে কোনো কিছু হতে পারে। এখানে যদি হাইড্রোজেন থাকে এলডিহাইড, এখানে মিথাইল থাকলে কিটোন, তাই না? বা অ্যালকেন থাকলে কিটোন। সো এটা হচ্ছে কিটো। ওকে। তো আমরা এইরকম হচ্ছে অ্যালকেনের মধ্যে ওয়াটার এড করলে এইরকম প্রথমে হচ্ছে তোমার একটা ইনল যৌগ পাওয়া যাবে, পরে হচ্ছে আমাদের কার্বনাইল যৌগ পাওয়া যাবে, হয় অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে, ডিপেন্ড অন দ্য স্ট্রাকচার অফ দ্য স্টার্টিং ম্যাটেরিয়ালস। এখানে অ্যালডিহাইড পাবো নাকি কিটোন পাবো, এটা ডিপেন্ড করবে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়ালের উপর। ওকে, স্পেসিফিক এক্সাম্পল দেখি আমরা। ধরে নিলাম আমরা এইটা আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে। এখানে আমরা ওয়াটার এড করব। এখানে হচ্ছে আমরা 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট যদি নেই, আমরা কিন্তু এই ওয়াটারটাকে H+ এবং OH- এভাবে কিন্তু লিখতে পারি। সো এখানে যে জিনিসটা হচ্ছে, দুইটা কার্বনে হাইড্রোজেন সমান, সো যে কোনো একটা কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে। ধরলাম আমি এই কার্বনে হাইড্রোজেন অ্যাড করলাম, আর এখানে তোমার OH অ্যাড করলাম। মানে যেহেতু দুইটা কার্বনে হাইড্রোজেন সমান, সো আমরা যে কোনো একটা কার্বনে এড করলেই হয়। আচ্ছা, সো এখানে আমরা CH দিলাম, এখানে ডাবল বন্ড হয়ে যাবে আর কি। তখন এখানে হাইড্রোজেন দিলাম আর OH-টা দিলাম। তো এটা হচ্ছে ইনল। ইনল না, এটা ইনল। ইনলটা লেখার দরকার নাই আর এখানে, আর একবার লিখছি। তো এখানে একটা কিটো কিটো ইনল সমানতা বা টোটোমারিজম আসবে। টোটোমারিজম হয়ে কি হবে? এই হাইড্রোজেন চলে আসবে এই কার্বনে, তো এটা হয়ে যাবে CH3, আর এই ডাবল বন্ড চলে আসবে এখানে, ডবল বন্ড OH। এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। সো আমাদের অ্যালকাইনের যে পানি সংযোজন বা হাইড্রেশনের আলটিমেট প্রোডাক্ট হচ্ছে আমাদের কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল যৌগ। সেটা হতে পারে অ্যালডিহাইড, সাথে হতে পারে কিটোন। ঠিক আছে, সেটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, ডিপেন্ড অন দ্য স্ট্রাকচার অফ দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল। যদি এখানে ইয়ে থাকতো, হাইড্রোজেন না হয়ে যদি এখানে ইয়ে থাকতো, কি বলে এটাকে, একটা যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতো, মিথাইল ইথাইল থাকতো, তখন এটা কিন্তু কিটোন হয়ে যেত। তাহলে আমরা চলো ওইরকম একটা এক্সাম্পল দেখি যে কখন কিটোন হবে এটা। ধরে নাও এটা CH3, CH3 বলবন্ড CH। ওকে, এখানে ওয়াটার দিলাম আমরা। এখন কি হবে? প্রথমত এই যে এটাকে আমরা দেখতে পারি এরকম, তারা ডিফারেন্ট কালার ইউজ করি।
সো আমরা এখানে যেহেতু হাইড্রোজেন বেশি, সো এই পজিটিভ প্রান্ত এখানে যুক্ত হবে। এখানে এটা যেহেতু এখানে হাইড্রোজেন কম, এখানে নেগেটিভ প্রান্ত যুক্ত হবে। কি হবে এখানে? CH3 COH, তাই না? CH2, এরকম হবে না জিনিসটা? এরকম হবে। এখানে কি ঋণাত্মক সমানতা আসবে বা টোটোমারিজম আসবে। টোটোমারিজম হওয়ার কারণে যে জিনিসটা হবে, এই হাইড্রোজেন চলে যাবে এখানে, এই হাইড্রোজেন চলে যাবে কোথায় বলতো? এখানে চলে যাবে না? এখানে চলে যাবে। আচ্ছা, এখানে তো তোমার ট্রিপল বন্ডটা তখন আর ডাবল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড তো হবে না। এই হাইড্রোজেন যদি এখানে চলে যায়, তখন কি হবে? এই ডাবল বন্ড যখন চলে আসবে এখানে, বুঝো জিনিসটা, এটা চলে যাবে এখানে আর ডাবল বন্ড চলে আসবে এখানে, তাই না? এরকম হবে না জিনিসটা? তখন এই যে এটা কিন্তু এটা কিটোন, তাই না? এটা হচ্ছে এটা কিটোন। বুঝতে পারলাম জিনিসটা? কাজেই আমাদের যদি এখানে অ্যালকাইন গ্রুপ থাকতো, অ্যালকাইল গ্রুপ, তখন কিন্তু কিটোন পাওয়া যাবে, আর হাইড্রোজেন থাকলে পাওয়া যাবে অ্যালডিহাইড। অর্থাৎ আমাদের অ্যালকাইনের হাইড্রেশনের আলটিমেট প্রোডাক্ট হচ্ছে কার্বনের কম্পাউন্ড, সেটা হতে পারে অ্যালকাইন, হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। ঠিক আছে, এই তো এরই মাধ্যমে আমাদের অ্যালকাইনের রিয়েকশন গুলো শেষ হলো। এখানে আরেকটা রিয়েকশন আমাদের দেখানো উচিত বলে মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে ওজনীকরণ রিয়েকশনটা। অ্যালকাইনের ওজনীকরণ রিয়েকশনটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিয়েকশন, এটা স্কিপ করলে হবে না। চলো এটাও দেখাই দিই। সবকিছু যখন দেখাইলাম, এটাও দেখানো উচিত। অজন্য লাইসিস। অজন্য লাইসিস মানে হচ্ছে ওজন দ্বারা ভাঙন, লাইসিস মানে হচ্ছে ভাঙন, তাই না? তো ওজন দ্বারা আমরা অ্যালকাইন কম্পাউন্ডটাকে ভাঙবো। দেখি ভাঙলে কি পাওয়া যায়। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, ভাই আমরা O3 মলিকুলটা দিলাম, তাই না? এখানে কি দেবো আমরা? কার্বন টেট্রা ক্লোরাইড সলভেন্ট হিসেবে, তাই না? তো আমরা যখন অ্যালকিন পড়ছিলাম তখন বলছিলাম না যে এই ওজন যৌগটা কি করতে পারে বলতো? ম্যাক্সিমাম দুইটা বন্ডকে ভাঙতে পারে না? দুইটা বন্ডকে যদি ভেঙে যায় তাহলে কি হবে? এখানে এরকম থাকবে। কথা বুঝো? অ্যালকাইন, সরি, ওজন ম্যাক্সিমাম দুইটা বন্ডকে ভাঙতে পারে। ম্যাক্সিমাম করে বলো তো? ম্যাক্সিমাম দুইটি বন্ড ব্রেক করতে ব্রেক করে, তাই না? তো এখানে যদি দুইটা বন্ড ভেঙে দেয় তাহলে কিন্তু একটা সিঙ্গেল বন্ড থাকবে। এরপরে কি হয়? এরপরে হচ্ছে এখানে একটা ওজোনাইড পাওয়া যায়, তাই না? এরপর আমরা এখানে কি করি? আমরা এখানে হচ্ছে জিঙ্ক আর ওয়াটার ইউজ করি। এরপরে কি পাওয়া যায় বলতো? এরপর হচ্ছে এইরকম এদিকে ভেঙে যায় আর এদিকে ভেঙে যায় না? বুঝো জিনিসটা? যখন আমরা O3 যৌগটা এখানে এড করলাম তখন দুইটা বন্ড ভেঙে গেল, একটা বন্ড থাকলো। এরপরে হচ্ছে আমরা এখানে জিঙ্ক আর ওয়াটার এড করব। তারপরে কি হবে? এইরকম এইদিকে একটা অংশ ভেঙে যাবে আর এদিকে একটা অংশ ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা আলাদা কম্পাউন্ড তৈরি হবে, তাই তো? এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে ছিল, বাট এখানে যেহেতু এই বন্ডটা আর ভাঙতেছে না, দেখো এই বন্ডটা ধরো আমি এখানে লাল কালি দিই, এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু আর ভাঙতেছে না, তাই না? এটা কিন্তু এবার থেকে যাচ্ছে না? এবার এখান থেকে যাচ্ছে। সো এই বন্ডটা থেকে গেলে কিন্তু আমাদের কম্পাউন্ডটা কিন্তু আলাদা হবে না, আমরা একটাই কম্পাউন্ড করতে পারবো। আমার কথা ধরতে পারছো? যেহেতু এই বন্ডটা ভাঙতেছে না, এই বন্ডটা কিন্তু ইনটেক থেকে যাচ্ছে, কাজে এইখান থেকে আর এখান থেকে ভেঙে গেলেও আমরা কিন্তু এইটা কিন্তু ভাঙতে পারতেছি না, অর্থাৎ কম্পাউন্ড কিন্তু আমরা একটাই পাবো আলটিমেটলি, কারণ এটা তো ভাঙতেছে না। সো আমরা একটাই কম্পাউন্ড পাবো। বাট এইরকম ভাবে কিন্তু এই দুটো অংশ আলাদা হয়ে যাবে তখন। আশা করি এটা বুঝতে পারছো। তখন কি হবে? এই যে আর সি ডবল ওয়ান ও, এই যে এই অংশটা আলাদা হয়ে গেল, তখন আর এই বন্ডটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না? এই বন্ডটা ভেঙে যাচ্ছে, আর সি ডবল বন্ড ও হবে। এরপরে এই যে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে, এরপর এই দিকটা আলাদা হয়ে যাবে, সি ডবল বন্ড ও আর সি ডবল বন্ড ও। দাঁড়াও,
সুন্দর করে লিখি একটু, আর সি ডবল বন্ড ও, এই বন্ডটা কিন্তু ভেঙে যাচ্ছে তাই না? তারপর এখানে কার্বন কার্বন সিঙ্গেল, এই যে সিঙ্গেল বন্ডটা হবে এখানে, সি ডবল বন্ড ও এইচ, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, এবং এখান থেকে আমরা কি পাবো বলতো, জিঙ্ক অক্সাইড পাবো এবং আমরা ওয়াটার পাবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইবার আমরা যদি এখানে জিঙ্ক ইউজ না করতাম, জিঙ্ক ইউজ না করলে কি হতো দেখো, জিঙ্ক ইউজ না করলে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন পারক্সাইড তৈরি হতো না, H2O2। তো ওইটা কি করতে পারে, এটাকে ফার্দার অক্সিডেট করে আমাদের ফার্দার কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে ফেলতো না। সো এই যে আর সি ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও এইচ, এটাকে কি করতে বলতো, এটাকে সে অক্সিডাইজ করে ফেলতো। তখন এই দিকে আর এই দিকে এইরকম দুইটা অংশ পেয়ে যেতাম আমরা। এখান থেকে আমরা একটা অ্যাসিড পেতাম, এখান থেকে আমরা আরেকটি অ্যারোট অ্যাসিড পেতাম। তো আমি এটা একটু গুছাই রাখি জিনিসটা, দেখো আবার বলি জিনিসটা। তুমি যখন এখানে জিঙ্ক ইউজ করবে না তখন হাইড্রোজেন পারক্সাইড তৈরি হবে, যেটা আমরা অ্যালকিনের সময় দেখছিলাম। এরপরে এই যে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হবে না, এটা হচ্ছে এই প্রোডাক্টটাকে ফার্দার অক্সিডাইজ করে ফেলবে। ফার্দার অক্সিডাইজ করে এই অংশ থেকে একটা অ্যাসিড পাওয়া যাবে, এখান থেকে আরেকটা অ্যাসিড পাওয়া যাবে। আর সি ডবল বন্ড ও, ও এইচ প্লাস, এখান থেকে এইচ সি ডবল বন্ড ও, ও এইচ। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড তাই না? আর এটা হচ্ছে আমাদের অন্য কোনো একটা অ্যাসিড হবে, যেটার আমরা তো জানি না এই আর মানে কি, এই জন্য এর নাম বলতে পারতেছি না। ওকে, সো এইরকম কিন্তু দুইটা অ্যাসিড পাওয়া যাবে আর কি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তুমি যদি অ্যাসিড এখানে ইউজ করো, কি বলে এটাকে, জিঙ্ক ইউজ করো, তাহলে তোমার এরকম পাওয়া যাবে, আর জিঙ্ক ইউজ না করলে এরকম প্রোডাক্ট পাওয়া যাবে। জিনিসটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, সো এই তো আমাদের অ্যালকাইনের অনেকটুকু আমরা পড়ে ফেলছি। আজকে অনেক টায়ার্ড হয়ে গেলাম ভাই ক্লাসটা নিয়ে, কারণ কারেন্ট নাই, কারেন্ট আসছে অনেক আগে, বাট আমি তো আর ফ্যান ইউজ করতে পারতেছি না, নয়েজ হয়ে যাবে। হ্যাঁ, মাইক্রোফোনের সাউন্ড চলে আসবে, এটার অনেক টায়ার্ড লাগতেছে। আচ্ছা, আরেকটা জিনিস তো দেখাতে হবে, এটার জন্য আবার ক্লাসটা ইনকমপ্লিট হয়ে যাবে যদি না দেখাই। এটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ রিয়েকশন, অ্যালকাইনের পলিমারকরণ রিয়েকশন, এটা দেখাতে হবে। দেখাই চলো। উফ, এটা কি 5 নম্বর? হ্যাঁ, এটা 6 নম্বর। পলিমার, পলিমারকরণ তোমার অ্যাসিটিলিন যেটা, সি, এইটা যেটা, তুমি যদি এখানে এই যে অ্যাসিটিলিন গ্যাস আছে না, তুমি যদি এটাকে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আয়রন নল থাকে না, আয়রনের নলের মধ্যে যদি পাস করা হয় এটাকে, আবার বুঝো, অ্যাসিটিলিন যে গ্যাসটা, এই যে গ্যাস, এই গ্যাসকে তুমি যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্যে দিয়ে পাস করাও, তখন দেখা যায় যে এটা চাকরির যৌগ হিসেবে তোমার বেনজিন তৈরি করে। অর্থাৎ এটার মেকানিজম কিন্তু আছে, চমৎকার মেকানিজম আছে। এইটা হচ্ছে তোমার পলিমারাইজ হয়ে আর কি, তিনটা মলিকুল, এখানে তিনটা মলিকুল মিলে পলিমারাইজ হয়ে চাকরির যৌগ বেনজিন তৈরি করে। বুঝতে পারছো? সো এখানে কিন্তু আমরা এলিফেটিক থেকে কি পেয়ে গেলাম বলতো, অ্যারোমেটিক পেয়ে গেলাম তাই না? আচ্ছা, এলিফেটিক
এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক, তাই না? এটাকে আমরা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি C6H6 এভাবে লিখতে পারি, তাই না? C6H6। ওকে, তো আমরা এইভাবে করে কিন্তু কি পেয়ে যেতে পারি বলতো, এলকাইন থেকে আমরা বেনজিন পেয়ে যেতে পারি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিয়েকশন, মনে রাখবা। এলিফেটিক থেকে অ্যারোমেটিকে কনভার্ট হওয়ার এটা হচ্ছে একটা রিয়েকশন। ওকে ফাইন, এটা দেখে ফেললাম আমরা। আমাদের আর তো কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে আমাদের, এই যে অ্যালকাইনের অ্যাসিডিটি। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, চলো দেখাই। ধরে নাও হচ্ছে এইটা, ওকে। সো এইটা হচ্ছে তোমার অ্যাসিডিক। এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাসিডিক। এটা কিন্তু অ্যাসিডিক নয়। ওকে, এটা অলওয়েজ মনে রাখবা যে প্রান্তীয় অ্যালকাইন গুলো হচ্ছে অ্যাসিডিক হয়, আর অপ্রান্তীয় অ্যালকাইন গুলো অ্যাসিডিক নয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে, আমি মুখে মুখে বলতেছি ভাই কারণটা, তোমার এই কারণটা আমি লিখে দেওয়ার মতো কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, এটা লিখে দিলেও যা, না দিলেও তা, কারণ এটা তোমার তো রিটেন পরীক্ষা না, তাই না? তো এটা আসতেছে না তোমার, তাও আমি মুখে মুখে বলে সামারি করে লিখে দেবো আর কি। সেটা হচ্ছে এই যে কার্বনটা এটা কি বলতো, এসপি, এসপি হাইব্রিডাইজড, তাই না? এটা কি? এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজড। এসপি হাইব্রিডাইজড হওয়ার কারণে এখানে এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার বেশি, তাই না? সো এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা এটা আগে বলছিলাম, তাই না? এই যে ইয়ের সময় বন্ড স্ট্রেন পড়ানোর সময়, যেখানে এস ক্যারেক্টার বেশি হয়, এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই কার্বন নিউক্লিয়াস হচ্ছে এই বন্ডের ইলেকট্রনকে বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে। ওকে, সো এর ফলে হচ্ছে কি হয়, তোমার একটু একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে কার্বন হাইড্রোজেন বন্ডটা আছে। আচ্ছা, আমি এটা একটু একটু বিস্তারিত ব্যাখ্যা করে, চলো। বিস্তারিত বলতে আর কি, একটু ভেঙে দেখাই জিনিসটা। ভালো লাগে না ভাই, মানে একদম বিস্তারিত না দেখালে ভালো লাগে না। টাইমের একটা ব্যাপার স্যাপার তো আছে, এই জন্য আর কি অনেক সময় অনেক কিছু সংক্ষিপ্ত করে বলি। দেখো, এইটা তো এসপি হাইব্রিডাইজ না? তো এটা যদি এসপি হাইব্রিডাইজ হয়, তাহলে কি করবে, এই কার্বনটা, এই যে বন্ড আছে না, এই বন্ডের ইলেকট্রনকে বেশি পরিমাণে যেদিকে টান দিবে, কারণ এখানে এস ক্যারেক্টার বেশি। তো এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজ, এই জন্য এস ক্যারেক্টার কি বলতো, ক্যারেক্টার বেশি। ফলে কার্বন নিউক্লিয়াস কি করবে, কার্বন নিউক্লিয়াস এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে বেশি পরিমাণ টান দিবে। ফলে এই বন্ডটা পোলার হয়ে যাবে না, কার্বন হাইড্রোজেন বন্ড বিকাম পোলার, বিকাম পোলার। পোলার মানে বুঝতে পারতেছো? পোলার মানে হচ্ছে এইটা ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, এটা ডেল্টা পজিটিভ হয়ে যাবে। এখানে যেহেতু এস ক্যারেক্টার বেশি, তাই হচ্ছে এই কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনকে কার্বন নিউক্লিয়াস বেশি পরিমাণে যেদিকে টান দিবে। ফলে এই বন্ডটা পোলার হয়ে যাবে, এটা হয়ে যাবে ডেল্টা মাইনাস, এটা হয়ে ডেল্টা প্লাস। তাই যেহেতু এটা বন্ডটা পোলার হয়ে যায়, তাই এখানে হাইড্রোজেন রিমুভ করা পসিবল হয়, বিকাম পসিবল।
শোয়িং অ্যাসিডিটি। দেখো জিনিসটা বুঝছো কিনা। এখানে কার্বনের sp হাইব্রিডাইজ কার্বন, s ক্যারেক্টার বেশি, ফলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা পোলার হয়ে যায়। পোলার হওয়ার কারণে হয় কি, এখান থেকে হাইড্রোজেন রিমুভ করাটা পসিবল হয়। আর হাইড্রোজেন যদি রিমুভ করা পসিবল হয়, বা হাইড্রোজেন যদি সে ত্যাগ করতে পারে, বা হাইড্রোজেন যদি সে প্রোটন হিসেবে যদি সে ইয়ে করতে মানে ইয়ে করতে পারে, দান করতে পারে বা ডোনেট করতে পারে, তাহলে সেটা অ্যাসিডিক হবে না? অ্যাসিডিক হবে। এজন্যই হচ্ছে তোমার এইরকম প্রান্তীয় অ্যালকেন গুলা অ্যাসিডিক হয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। একদম সুন্দর করে তোমাকে আমি সংক্ষিপ্তভাবে লিখে দিলাম। এই তিনটা চারটা ফ্লোচার্ট মনে রাখতে পারলে, এই যে এই তিনটা চারটা ফ্লো মনে রাখতে পারলে তোমার জিনিসটা একদম মাথায় থাকবে। তো আমি ইউনিভার্সিটিতে যে এত পড়াশোনা করি, আসলে নিজের ডোল নিজে পিটাতে হচ্ছে, মানে এটা মানে বলে ফেলতেছি আর কি, সরি ফর দ্যাট। এটা তোমাকে বলে আর মানে তোমাকে বলে তো আমার লাভ নাই, এবার লসও নাই কিছু এখানে। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আমি অনেক পড়াশোনা করি, আমার পড়াশোনা ভলিউম অনেক বেশি। তো এটা আমার অনেক বড় নোট হয়, আমার নোট হচ্ছে অনেক বড় বড় নোট হয়। ধরে নাও যে আমাদের টিচারদের যদি লেকচার স্লাইড যদি বা লেকচার নোট যেটা যদি 100 পেজের হয়, আমার দ্বারা 200 পেজের হয়ে যায়। মানে আমি অনেক বেশি ডিটেলসে পড়াশোনা করি। তো এই জন্য আমার হচ্ছে এত পড়া মনে রাখার জন্য আমাকে একটা নির্দিষ্ট ওয়ে বেছে নিতে হয়, তাই না? 200 পেজের পিডিএফ তো, 200 পেজের নোট তো আমাকে এত সহজ না মনে রাখা। একটা একটা কোর্সের তো আমার 5-6টা কোর্স থাকে, এটা এটা একটা সেমিস্টারে অনেক বড়, অনেক বেশি পড়া না? তো এই জন্য আমি এইরকম মনে রাখি, এরকম ফ্লোচার্ট হিসেবে পড়াগুলাকে প্রথমে বিস্তারিত লিখবো, নোটের মধ্যে বিস্তারিত লিখি, তারপর যখন রিভিশন দিই বা যখন নিজে সেলফ স্টাডি করি, তখন আমি এরকম ফ্লোচার্ট হিসেবে পড়ি। তখন দেখা যায় যে পড়াটা অনেক কম লাগে। তো এটা একটু করতে পারো। আচ্ছা, তোমার যদি কোনো ব্যাখ্যামূলক কোনো কিছু পড়াশোনা থাকে, বিশেষ করে বায়োলজির বা আরো যে জিনিসগুলো, কেমিস্ট্রির অনেকগুলো আছে এরকম থিওরিটিক্যাল জিনিসগুলো, এগুলো এরকম একটা ফ্লোচার্ট হিসেবে পড়ার চেষ্টা করবা। মানে ফুল থিওরিটাকে তুমি এরকম কয়টা লাইনে সামারি করার চেষ্টা করবা, তাহলে তোমার এটা একটি বিকল হয়ে যাবে জিনিসটা। ওকে, তাহলে আমি আবার একটু সামারি করি জিনিসটা। এখানে এসপি ক্যারেক্টার থাকার কারণে, সরি এসপি হাইব্রিডেশন থাকার কারণে এখানে এস ক্যারেক্টার কি হয় বলতো? কি হয়? এখানে বেশি হয়। ফলে এখানে দেখা যাচ্ছে যে কার্বন নিউক্লিয়াসটা এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে বেশি পরিমাণ টান দেয়। ফলে এই এই বন্ডটা পোলার হয়ে যায়। বন্ডটা পোলার হওয়ার কারণে এই এই হাইড্রোজেন রিমুভ করাটা কি বলতো পসিবল হয়। আর হাইড্রোজেন যদি রিমুভ করতে পারে তাহলে সেটা কি বলতো অ্যাসিডিক। এবার এখানে এই জন্য হচ্ছে এটা প্রান্তীয় অ্যালকেন অ্যাসিডিক হয়। আর অপ্রান্তীয় অ্যালকেন অ্যাসিডিক কেন নয়? কারণ অপ্রান্তীয় অ্যালকেনে এরকম কোনো হাইড্রোজেন নাই। দেখো এরকম কোনো হাইড্রোজেন আছে? এখন কোনো হাইড্রোজেন কিন্তু নাই এখানে। এই জন্য এখানে হাইড্রোজেন রিমুভ করা পসিবল হয় না, তাই এগুলো অ্যাসিডিক হয় না। এই জন্য এগুলো হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। এগুলো কি বলতো অ্যাসিডিক হাইড্রোজেন। এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এইটাও। ঠিক আছে। আচ্ছা, তো এইটা আসলে বুঝতে পারছো। তো যেহেতু এই প্রান্তীয় অ্যালকেন গুলো অ্যাসিডিক হয়, তাই এরা একটা নির্দিষ্ট রিয়েকশন দেয়। মানে এরা যে অ্যাসিডিক এটা প্রমাণ করার জন্য কিছু রিয়েকশন আছে। চলো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন তুমি যদি CH3 সি ট্রিপল বন্ড CH, এই যে এইটাকে তুমি যদি সিলভার মানে ডাইমিন সিলভার নাইট্রেটের সাথে রিয়েকশন দাও, ডাইমিন সিলভার নাইট্রেটের সাথে রিয়েকশন দাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে হাইড্রোজেনটা, অ্যাসিডিক হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে সিলভার এখানে এসে রিপ্লেস করবে আর কি। ওকে, সো এখানে একটা সিলভার সিলভার সাদা পদক্ষেপ পাওয়া যায়, সাদা পদক্ষেপ পাওয়া যায়। ওকে, এখানে পাওয়া যায় হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস, সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে অ্যামোনিয়া। আমি এটা সমতা করলাম না, সমতা করলে যা, না করলে তা। হ্যাঁ, এই মুহূর্তে আমরা যদি শিখতেছি রিয়েকশনটা আর কিছু না। তো এখানে একটা কথা মনে রাখবা, যেহেতু এটা অ্যাসিডিক তাই হচ্ছে এই রিয়েকশনটা দিবে। অর্থাৎ অ্যাসিডিক
অ্যালকাইন যেগুলো এগুলো কিন্তু এই রিঅ্যাকশনটা দেয়। অথবা আমরা বলতে পারি যে প্রান্তীয় অ্যালকাইন যেগুলো এগুলো কিন্তু এই রিঅ্যাকশনটা দিবে শুধুমাত্র। কেন বলতো? কারণ এটা তো অ্যাসিডিক হাইড্রোজেন, তো অ্যাসিডিক হাইড্রোজেনটা কি সিলভার দ্বারা রিপ্লেস করা পসিবল, এই জন্য হচ্ছে এইটা এই রিঅ্যাকশনটা দেয়। বাট তুমি যদি এটা অপ্রান্তীয় অ্যালকাইন এখানে আনো, তখন কিন্তু যেমন এটা যদি এখানে তুমি আনো, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই যেটা রিমুভ করা চায়, তো এখানে কিন্তু সিলভার এসে কিন্তু কিছু করতে পারবে না, সিলভার এসে কিন্তু হাইড্রোজেন রিমুভ করতে পারবে না, এখানে যুক্ত হতে পারবে না। তাই শুধুমাত্র প্রান্তীয় অ্যালকেনগুলি হচ্ছে এই রিঅ্যাকশনটা দিবে। সো পরীক্ষায় কিন্তু ইকুয়েশন অনেকবার আসে যে মানে কোন অ্যালকাইনটি মানে এটার সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ তৈরি করবে বা সাদা দর্পণ তৈরি করবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ফাইন। তুমি যদি এটাকে ডায়ামিন কপার ক্লোরাইড সাথে রিঅ্যাকশন দাও, এই ইয়েটাকে এইরকম প্রান্তীয় অ্যালকেনকে, যেমন এটা ধরে নাও যে আমাদের অ্যাসিটিলিন ধরে নাও, তুমি যদি এটাকে ডায়ামিন কপার ক্লোরাইড সাথে রিঅ্যাকশন দাও, তো সেম কাজটা কে করবে? কপার করবে। কপার এই হাইড্রোজেনটাকে রিমুভ করবে, এটাকে রিমুভ করবে, রিমুভ করে কি করবে বলতো? এখানে একটা লাল পদক্ষেপ তৈরি করবে, রেড। ওকে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, তো এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি করবে, ঠিক আছে? এই তো, এই দুটো রিঅ্যাকশন মনে রাখবা, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এগুলো। শুধুমাত্র অনলি প্রান্তীয় অ্যালকাইন এই দুটি রিঅ্যাকশন দিবে। কারণটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইনে অ্যাসিডিক হাইড্রোজেন থাকে যেগুলোকে কপার বা সিলভার রিমুভ করতে পারে, ঠিক আছে? সো এই দুইটা রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যালকাইনের অ্যাসিডিটি প্রমাণ করা যায়। কিরকম বলো? যেখানে যেহেতু এই সিলভার দ্বারা হাইড্রোজেনকে রিমুভ করা গেছে, এর মানে কি এই অ্যালকাইনটা হাইড্রোজেন রিমুভ করতে সক্ষম। তো একটা মলিকুল যদি হাইড্রোজেন রিমুভ করতে সক্ষম হয়, তাহলে এর মানে কি সেটা অ্যাসিডিক। তো যেহেতু সিলভার এইটার সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন রিমুভ করতে পারছে বা হাইড্রোজেন ডোনেট করতে পারছে, তাই আমরা বলতে পারবো কি এইটা হচ্ছে এটা অ্যাসিডিক মলিকুল। বুঝতে পারলাম? সো এই দুটো রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রান্তীয় অ্যালকাইনের অ্যাসিডিটি প্রমাণ করা যায়, ঠিক আছে? তুমি কিন্তু এইটা মাথায় রাখবা, তোমাদের পরীক্ষা যদি চলে আসে যে নিচের কোন রিঅ্যাকশন দ্বারা বা নিচের কোন রিএজেন্ট দ্বারা অ্যালকাইনের অ্যাসিডিটি প্রমাণ করা যায়, তখন কিন্তু তোমাকে এইগুলো আনসার করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যালকাইনের সবকিছু। এরই মাধ্যমে আমাদের অ্যালকাইনটা আল্লাহর রহমতে শেষ হলো। আমি জানি না কত ক্লাস অনেক লম্বা হয়ে গেল কিনা। তো যা পড়াইছি সব ভালোভাবে পড়বা, ঠিক আছে? সব ভালোভাবে পড়বা, নোট করার সম্ভব হলে নোট করবা, আর হচ্ছে কোয়েশ্চেন সলভ করা প্রচুর, ঠিক আছে? যা বুঝো নাই আমাকে জিজ্ঞেস করবা মেসেজের মাধ্যমে অথবা ভয়েস দিই, যেভাবে বললে কল, ভয়েস, মেসেজ, যে মাধ্যমেই হোক জিজ্ঞেস করবা, এগুলো তোমাকে জানতে হবে। ওকে, ফাইন। এখানে কিছু কোয়েশ্চেন চলো আমি একটু তোমাকে সলভ করাই। আমার ইচ্ছা করতেছে না সলভ করাতে, এগুলো পারবা, যা পড়াইছি ভাই তোমাকে আজকে ক্লাসে এর মধ্যে থেকেই আসবে সব। দেখো এটা কোয়েশ্চেন তোমাকে দেখাই, যেমন আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগ উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বাইড থেকে কি তৈরি হয়? ইথাইন তৈরি হয় না? ইথাইন তৈরি হয়। এই তো সি নাম্বার কোয়েশ্চেন, এটা সি নাম্বার আনসার। এটা হচ্ছে ঢাকা বোর্ড না, সরি, ঢাকা ইউনিভার্সিটি 1920 আসছে। পারবা তুমি এটা? এরপরে আরেকটা কোয়েশ্চেন আসছে, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট মানে কি? এইটা না? এইটা, সরি, প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 এর মৃদু অম্লধর্মিতা পরীক্ষায় ব্যবহৃত বিকারক কোনটি? উত্তর হচ্ছে এইটা। অপশনে অনেকগুলো আছে, এর মধ্যে হচ্ছে এইটা আনসার হবে। দেখছো, বলো না এটা আসবে পরীক্ষায়। এরপরে আরেকটা কি রিঅ্যাকশন দিছে,
এই যে অ্যালকাইনে পানির সংযোজন রিঅ্যাকশন দিছে, এটা পারবা তুমি, এটা অলরেডি পড়াই দিছি। তারপর বিউটাইন 1 আর বিউটাইন 2 এর পার্থক্য কোন কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়? আচ্ছা আমাকে তুমি এটা just বলো, বিউটাইন 1 মানে কি এটা? CH3 CH2 C3 বলবন CH, এটা হচ্ছে বিউটাইন 1। আর বিউটাইন 2 তার মানে CH3 C3 বলবন CH3, এটা না বিউটাইন 2। সো এই দুইটার পার্থক্যকরণে কোন বিকারকটি ইউজ করা হয় বলো তো? এটা কি? এটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয়। এটা কি অপ্রান্তীয় না? এটা প্রান্তীয় অ্যালকাইন আর অপ্রান্তীয় অ্যালকাইন, এই দুটাকে আমরা পার্থক্য করতে পারি কিভাবে? প্রান্তীয় অ্যালকাইন অ্যাসিডিক, আর এটা কি নন অ্যাসিডিক, নন অ্যাসিডিক, তাই না? তাহলে অ্যাসিডিক যে অ্যালকাইন গুলো, এগুলোকে আমরা কিভাবে কিভাবে প্রমাণ করতে পারি? কপার ডাইয়ামিন, কপার ক্লোরাইড, এই সব এই যে রিয়েজেন্ট, এটা দ্বারা আমরা, সরি, এই যে রিয়েজেন্টটা আছে না, এইটা দ্বারা আমরা কি করতে পারি বলতো? এই মলিকুলটার অ্যাসিডিটি প্রমাণ করতে পারি না? তাহলে আমার অপশনে আছে হচ্ছে তোমার কপার 2+, এটা আছে কপার 2+ বাই হাইড্রোক্সাইড। তো তোমার আনসার হবে এটা। কারণ এই যে রিয়েজেন্টটা, এখান থেকে কি আসতে পারে? এখান থেকে এই আয়নটা আসে না, এখান থেকে এই আয়নটা আসে, আর এই আয়ন দ্বারা কিন্তু আমরা এই যে হাইড্রোজেনটাকে রিমুভ করতে পারি না, বা রিপ্লেস করতে পারি। তার মানে আমরা এই আয়ন দ্বারা কিন্তু এটার অ্যাসিডিটি প্রমাণ করতে পারি। আর এটার অ্যাসিডিটি প্রমাণ করতে পারলে কিন্তু আমরা কি বলতে পারি? এটা অ্যাসিডিক বলতে পারবো। আর এটা যদি অ্যাসিডিক হয়, এটা নন অ্যাসিডিক, তাহলে আমরা কি করতে পারলাম? দুটো পার্থক্য করতে পারলাম না? তো এভাবে কিন্তু আমরা এগুলা আনসার করতে পারবো। আমি জানি না তুমি বুঝছো কিনা এটা, আমি এটা খুব মানে একদম তাড়াতাড়ি বুঝাইলাম। আশা করি বুঝবো, এটা না বুঝা কিছু কমন সেন্সের প্রশ্ন, অলরেডি পড়ে দিছি এটা। বুঝতে পারছো জিনিসটা? এরপর একটা কোয়েশ্চেন আছে, 400°C তাপমাত্রায় উত্তপ্ত নলের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করে কি উৎপন্ন হয়? ভাই এটা তো পড়াইছি, অ্যাসিটিলিন যেটা, এটাকে যদি আমি 450°C তাপমাত্রায় আয়রনের মধ্যে পাস করি, বেনজিন পাওয়া যায় না? বেনজিন, এখানে আনসার হচ্ছে আমাদের বেনজিন। পারবা? 4টা কোয়েশ্চেন আমাদের ইয়েতে উদ্দেশ্যের বইয়ে দেখলাম আছে, তো এখানে আমরা এই সবগুলো সলভ করতে পারলাম। যা কোয়েশ্চেন আসবে এখানে তুমি সব পারবা, সব পারবা তুমি। আর জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরই মাধ্যমে আমাদের অ্যালকাইন শেষ হলো, আলহামদুলিল্লাহ। আমরা নেক্সটে এরোমেটিক অংশ শুরু করব। ভালো থেকো রাফি, আর নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।